হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি সিজন 1 আগে আপলোড করা হয়েছে, এখন সিজন 2 আপলোড করা হলো। যারা যারা সিজন 1 শুনেননি অবশ্যই শুনে নেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের জন্য নতুন ভয়েস আর্টিস্ট নেওয়া হবে। যারা যারা ভয়েস করতে ইচ্ছুক এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন এবার গল্পে ফিরি। আচ্ছা ভাই, কারো ফোন বা কম্পিউটার কি হচ্ছে সব আপনি কিভাবে দেখবেন? সাকিবের অফিস থেকে ওরা বাড়িতে চলে এসেছে। খাবার টেবিলে বসে আছে চারজন। অর্ক হঠাৎ করেই প্রশ্নটা করলো নিলয়কে। নিলয় খেতে খেতে বলল, এই সিস্টেমের নাম হলো কিলগার। কিলগার হলো এমন একটি সিস্টেম যেখানে ভিকটিম তার পিসি বা মোবাইলে যা কিছু টাইপ করবে তা আমি নিজেই জানতে পারবো, এবং লেটার অ্যানালাইসিস হতে ভিকটিমের ওয়েবসাইট, ফেসবুক, ব্যাংক অ্যাকাউন্ট তথাপি ভিকটিমের অল সিস্টেম হ্যাক করতে পারবো। কম্পিউটারের ক্ষেত্রে আমি আর্মাডেক্স ব্যবহার করি। আমি আমার কিলগারটি ভিন্ন ভিন্ন ফাইলের সাথে বাইন্ড করক দিয়ে রাখি, যাতে ভিকটিমের অজান্তেই তার সিস্টেম অ্যাটাক করা সম্ভব হয়। এছাড়া মাঝে মাঝে ট্রোজানও ব্যবহার করি। মূলত ট্রোজান হলো ভিকটিম সিস্টেমে থাকা এমন একটি প্রোগ্রাম যা অনেকটা ভাইরাসের মতো বংশ বিস্তার করে এবং ভিকটিম সিস্টেম সম্পর্কে হ্যাকারকে নিয়ত তথ্য প্রদান করে। অফলাইন কিলগার হিসেবে দুটো অ্যাপস থাকে, একটা অ্যান্ড্রয়েডের জন্য আরেকটা কম্পিউটারের জন্য। তবে কেউ হ্যাকার কিবোর্ড ব্যবহার করতে পারে, এছাড়া হ্যাকার কিলগার অ্যাপ ব্যবহার করতে পারে। সবটা ব্যক্তির উপর। চিন্তা নেই, তোদেরকে একদিন সব শিখিয়ে আমি হারিয়ে যাব অনেক দূরে, কখনো খুঁজে পাবি না আমাকে। ধুর ভাই, আপনি এসব কি বলেন? আপনাকে হারাতে দেব না। ধরে রাখার শক্তিও নেই তোদের কাছে। আপনি দেখেন, এমন একজন আসবে, সে আপনাকে এখানেই রেখে দেবে আর আপনি তাকে ঘিরেই থাকবেন। এমনটা হবে না কখনো। হবে ভাই হবে, আমরাও তোমাকে ধরে রাখবো। বাদ দে, খাওয়া দাওয়া শেষ কর, আমার কালকে ক্লাস আছে। আর শোন অর্ক, ওই ফ্রড দুজন লোক আমার লাগবে, ওদেরকে যেন আমি কালকে ডাকার সাথে সাথেই পেয়ে যাই। ওকে ভাই, শুভরাত্রি। নিলয় হাতে বই নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। কালকে সেই ছেলেটা কাগজ ছুঁড়ে মেরেছিল যে, সেই ছেলে রিয়াদ নিলয়কে ডাক দেয়। নিলয় সেদিকে না তাকিয়ে হাঁটতে থাকে। ছেলে পাঁচজন এগিয়ে আসে। নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কাটিয়ে চলে যেতেই নিলয়ের ব্যাগে টান দেয়। ওই হারামের ফোলা, তোরে না ডাকছি, শুনোস না? ভাব লস আমাগুলোকে, ভাব তোমার ঢুকিয়ে দেবো হারামি। দেখুন ভাই, কালকে আমি নিজেই দেখেছি আপনারা স্যারের দিকে কাগজ পাড়ছিলেন, আমি কিন্তু বলি নাই। চুপ শালা, বেশি কথা বললে এখনই ঘষি দিয়ে তোর তোথা ফাটিয়ে দেব। তোকে ডাকলাম, চলে যাচ্ছিস কেন? আপনারা অনেক খারাপ। আমার আপা বলেছে খারাপ লোকদের সাথে কখনো না কথা বলতে। কথা শুনে মনে হচ্ছে গবেট গোবেচারা। তোর আপাকে না আমি, শালা আমি ডাকলেই তুই শুনবি, না হলে তোকে মেরে ফেলবো, বুঝেছিস? আমার আপাকে কি যেন বললি, আবার বল। ওরে মামা, বাচ্চা পোলার মুখে কথা ফুটছে। রিয়াদ, চকলেট খাওয়া এই খুশিতে। রিয়াদ সাথে সাথেই নিলয়ের গালে ঘুষি দেয়। আরও একটা মারতে যাবে, নিলয়ের গালে চড়। দৌড়ে নেহা আসে। রিয়াদের সামনে এসে হাতটা ধরে ফেলল। জোরে ঝটকা দিয়ে হাত ছেড়ে দিয়ে বলল, এমনিতেই ক্লাসে তোরা বাজে স্টুডেন্ট, ক্যাম্পাসে তোদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। তোরা কাউকে মারলে সে অন্যায় না করে মার খাবে তোদের কাছে, তাই চটটা তুলে রাখলাম, পরে একদিন দেব, বুঝেছিস? আর শোন, পারলে শক্তি আর ক্ষমতাধরদের উপর তোর এই সাহস দেখাস, এমন অবলা মানুষদের উপর না, যত সব। নেহা নিলয়ের হাত ধরে টেনে নিয়ে চলে আসলো শহীদ মিনারের উপর। নেহা বসে পড়ল সিঁড়ির উপর। নিলয় নেহার হাতের দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের দিকে তাকাতেই ব্যাপারটা খেয়াল করে, আর সাথে সাথেই নিলয়কে প্রশ্ন করল, এই, তুমি আমার হাতের দিকে তাকিয়ে কি দেখছো? নিলয় যেন নেহা হাত ধরাতে বেশ অবাক। নেহা অন্য জগতে চলে গিয়েছিল। হঠাৎ নেহা এমন কপট রাগ ভঙ্গিমায় প্রশ্ন শুনে নিলয় উত্তর দিল, আসলে দেখছিলাম তোমার হাত কেটে গিয়েছে কিনা। সেদিন তোমাকে সেভ করায় আমার হাত কাটছিল, আজ আমাকে সেভ করলে হাত কাটছে কিনা চেক করছিলাম।
তোমার মতো আমিও রুমালে গিয়ে দিতাম, এই আর কি। তাই না? ফ্লার্ট করা হচ্ছে? আর সেদিন তো ফাইট করেছিলা, আজকে কি হয়েছে? সেদিন একটা মেয়ের সবচাইতে দামি জিনিসটা সেভ করার জন্য উপরওয়ালা শক্তি দিয়েছিল। নিজেই অবাক হয়ে গিয়েছিলাম, এত সাহস শক্তি কোথা থেকে পেয়েছি। সেদিন যদি বড় কিছু হতো তবুও মরার আগে অনুভব করতে পারতাম একটা তো ভালো কাজের জন্য মরতে পেরেছি। নিলয় কথাগুলো এমন ইমোশন এনে বলবে নেহা একদমই এক্সপেক্ট করেনি। নেহা এখন কিছুই বলছে না, তবে পাশে বসা ছেলেটা দিন দিন যেন নেহার ভাবনাতে চলে আসা শুরু করেছে। ছেলেটা কেমন ইমপ্রেসিভ, কথা আর কাজগুলো অনেক গোছালো, বেশ ইন্টারেস্টিং ছেলেটা। নিলয়ের ব্যাপারে গোপনে নেহা এগুলো ভেবেই মুচকে হাসছে। নিলয় নেহার হাসি দেখে বলল, হাসছো কেন? নেহা সাথে সাথেই হাসি থামিয়ে আংশিক লজ্জা নিয়ে বলল, বলা যাবে না কেন হাসছি, তবে তোমার উপর না কেমন মায়া মায়া অনুভব হচ্ছে। মায়া? মায়া তাড়াতাড়ি কাটিয়ে ফেলো। কেন? মায়া কাটানোর কি আছে? আর তাছাড়া মায়াকে কাটানো যায়? যাই। মায়া জিনিসটা হলো প্রেমে পড়ার আগে ক্রাশের মতো, তবে মায়া আর ক্রাশের মধ্যে অনেক ফারাক। ক্রাশ হুট করেই 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, আর মায়া জন্মায় সময় নিয়ে। কারো গভীরভাবে ভালোবাসার জন্য এই মায়াটা অনেক প্রয়োজন। মায়া না থাকলে দূরে বসে রিলেশনগুলোতে এ পাশের প্রিয় মানুষটার জ্বর হলে ও পাশের থেকে প্রেমিকা প্রিয় মানুষটার জন্য কান্না করে দেয়। এটাই মায়া। তুমি কি প্রেমে টেমে পড়বা নাকি? নেহা আবারও ইমপ্রেসিভ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। এমন গুছিয়ে কথা বলার ছেলে নেহা খুব কম দেখেছে। যা দেখেছে তা সব নাটক কিংবা সিনেমাতে। এই প্রথম সে কোনো ছেলেকে সরাসরি দেখছে যে কিনা গুছিয়ে কথা বলে, মেয়ের ক্রাশ হয়ে যাচ্ছে। নেহা আর নিলয় গল্প করছে, হঠাৎ শুনতে পেল ক্যাম্পাসের রাস্তা দিয়ে একটা ছেলে পেপার সাথে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, এবার মেয়র সাকিবের ওপর ডেভিল নামের এক ব্যক্তির আগমন, পেপারস মাত্র 5 টাকা। নেহা উঠে দাঁড়ায়, পিচ্চিকে ডাক দেয় জোরে, এই সাগর এদিকে আয়। সাগর নামের পেপারওয়ালা পিচ্চিটা নেহাদের দিকে দৌড়ে এলো। নেহা পিচ্চির কাছ থেকে 5 টাকা দিয়ে পত্রিকার কাগজ কিনল। নিলয় নেহার এমন পত্রিকা পড়ার আগ্রহ দেখে বেশ অবাক হয়, কৌতূহলী হয়ে প্রশ্ন করল, তুমি কি খুব পত্রিকা পড়াখন নাকি? না তো, কেন? না মানে এভাবে জোরে ডাক দিয়ে আগ্রহ দেখে পত্রিকা কিনলে তো, তাই ভাবছিলাম তুমি পত্রিকাখোর। চুপ থাকো, আগে পড়তে দাও। নেহা পত্রিকার দিকে তাকায়। প্রথম পাতায় সাবিরের ছবি দিয়ে পাশে একটি কালো হ্যাকার মাস্ক আর লম্বা হুড তোলা টুপি পরা একটা লোকের ছবি অ্যাড করে পত্রিকায় ছাপানো হয়েছে। নিলয় পাশে বসে পত্রিকা দেখতে থাকে। হেডলাইনে লেখা কল মি ডেভিল আর বর্ণনাতে লেখা আছে, বিশিষ্ট সমাজসেবক বর্তমান মেয়র সাকিবের উপর গত রাত 12টার পরে হামলা হয়। নিজের অফিসেই সে সময় ছিলেন সাকিব। সবার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তিনি। হঠাৎ 3 জন মাস্ক পরা লম্বা ড্রেস পরা লোক প্রবেশ করে সেই ঘরে। সেখানে সাকিবের সেক্রেটারিকে মেরে ফেলে একটা ভয়ঙ্কর লোক। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে, যার জন্য সাকিব বেঁচে যায়। পুলিশ আসার আগে সেই আগন্তুকের পরিচয় জানে সাকিব। আগন্তুকের নাম ডেভিল। যাওয়ার আগে ডেভিল সাকিবকে বলে যায় কল মি ডেভিল, মানে আমাকে ডেভিল বলে ডাকতে। কিন্তু কে এই ডেভিল? কোথা থেকে আসলো? কে হতে পারে এমন পোশাকের আড়ালে? সাকিবের কোনো কাছের শত্রু নাকি বিরোধী দলের কোনো চাল? এমনটাই মনে করেন সাকিব। উল্লেখ্য, পুলিশ সাকিবের অফিসে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। ক্যামেরা ঠিকঠাকই ছিল, কিন্তু ডেভিল আসার আর যাওয়ার কোনো রেকর্ড ধরা পড়েনি ক্যামেরাতে। শুধু তাই নয়, রাস্তার আশেপাশে আরও 2টা ক্যামেরা ছিল, সেগুলোতে কোনো প্রকার প্রমাণ পাওয়া যাচ্ছে না ডেভিল কখন এসেছে আর কখন চলে গিয়েছে। স্পেশাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অফ পুলিশ জানায় এমনটা কোনো বড় রকমের হ্যাকারের কাজ হতে পারে। তবে অফিসের সামনে 4 চাকা গাড়ির ছাপ পায় পুলিশ, কিন্তু কেবল ছাপটাই পায়। ছাপটা কিভাবে কোথা থেকে আসলো গেল কিভাবে তা জানা যায়নি। এখন প্রশ্ন হলো, কে এই ডেভিল? নেহা পুরোটা পড়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় অবাক হয়। যেমনটা খবর চেয়েছে একদম পারফেক্টভাবে খবর ছাপানো হয়েছে। নিলয় তার নিজের খবর ছাপানোর কারণ আছে, এটা ওর মাইন্ড গেম।
আর মাইন্ড গেমটা হলো নিলয় চেয়েছে ডেভিল কোনো না কোনো কারণে সবার সামনে আসুক, আর তাই সাকিবের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এবার ডেভিল যে গতকালে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 6 কোটি টাকা হ্যাক করেছে সেই খবরটাও পাবলিক হবে। ডেভিলকে এবার সবাই চিনবে হ্যাকার হিসেবে। ডেভিল হতে সাবধান হয়ে যাবে সবাই, সিকিউরিটি সিস্টেম স্ট্রং করবে, আর ডেভিল ততই সেগুলো ভেঙে ফেলে টাকা হাতিয়ে নেবে। কথাগুলো ভেবেই নিলয় মনে মনে হেসে উঠল। নিলয় নেহার দিকে তাকালো। নেহা চোখে মুখে চিন্তার আর ভয়ের একটা ছাপ দেখা গেল। নিলয় প্রশ্ন করল, কি হয়েছে? খবরটা পড়ার পর তোমাকে অনেকটাই চিন্তিত মনে হচ্ছে কেন? হঠাৎ কি হলো তোমার? তেমন কিছু না, চলো আজকে তোমার সাথে ঘুরবো। ভালো লাগছে না ক্লাস করতে। কি হলো হঠাৎ? চলো তো আমার সাথে। নেহা পত্রিকা ব্যাগে ঢুকিয়ে নিলয়ের হাত ধরল। জোরে টেনে নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে ঠিক তখনই একটা সাদা রঙের দামি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলো। সব স্টুডেন্টসরা সেদিকে তাকিয়ে আছে। গাড়ির সামনে আর দরজায় লোগো দিয়ে লেখা পুলিশ। গাড়িটা নেহাদের সামনে এসে থামলো। এরপর আরও কয়েকটা গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলো। নিলয় হঠাৎ যেন ভয়ে নেহার হাত ধরে ফেলে। নেহা নিলয়ের এমন হাত ধরা দেখে মুচকি হাসলো। ছেলেটা কেমন একটা বাচ্চা টাইপ, হয়তো এত গাড়ি আর পুলিশ থেকে ভয় পাচ্ছে। বাচ্চা সুলভ আচরণটা নেহার অনেক পছন্দ হচ্ছে দিন দিন। প্রথম গাড়ি থেকে 4-5 জন পুলিশ নামলো। কালো শার্ট, চুলগুলো টেনে পিছনে দিয়ে গার্ডার দিয়ে আটকে রাখা, চোখে কালো চশমা, পরনে ছেলেদের প্যান্ট, জুতো হাই কনভার্স পরে একটা মেয়ে অফিসার নেহার দিকে এগিয়ে আসে। মেয়ে অফিসারের পিছনে আরও 4 জন। এ কি, গাড়ি থেকে নেমে নেহাদের দিকেই আসছে ওরা, সবাই সিভিল ড্রেস পরা। নিলয় নেহার হাত আরও শক্ত করে ধরল। পুলিশ 5 জন নেহাদের সামনে এসে দাঁড়িয়ে মেয়ে অফিসারটা আইডেন্টি কার্ড বাড়িয়ে বলল, আমি লাবণ্য, স্পেশাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট অফ পুলিশ, আর ওরা আমার সহকারী। তোমার ভাইয়ের কেস এখন থেকে আমরা ইনভেস্টিগেট করছি। এখন থেকে তুমি তোমার বাড়িতেই থাকবে, হোস্টেল ছেড়ে আমাদের সাথে যাবে। ধারণা করছি ডেভিল তোমার উপরেও অ্যাটাক করতে পারে, তাই তোমার সেফটির জন্যই তোমাকে হোস্টেল ছাড়তে হবে। নিলয় অবাক হয়। কিসের ভাই, কিসের অ্যাটাক? নিলয়ের মুখ থেকে ভয়ের ছাপ চলে যেয়ে অবাকতা ভর করেছে, কিন্তু নিলয়ের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নেহা, ভাই, হোস্টেল, বাড়ি, কিসের কি? নিলয় কিছুই বুঝতে পারছে না। তবে অফিসার লাবণ্য খুব ইন্টেলিজেন্স, নেহাকে প্রশ্ন করে, ছেলেটাকে কেমন একটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে আছে। নাম কি তোমার? জি, আমার নাম নিলয়। নেহার সাথে আছো। কখনো দেখেছো নেহার উপরে কেউ অ্যাটাক করছে? জি না। সন্দেহভাজন কাউকে দেখেছো দূর থেকে? না, কিছুই তো চোখে পড়েনি। নিলয় সামনে তাকায়। সাকিব গাড়ি থেকে নেমে হেঁটে নেহার দিকেই আসছে। লাবণ্যের পাশে দাঁড়ায় সাকিব। নেহার দিকে তাকিয়ে বলল, বাড়ি চল, অভিমান বা রাগ জমিয়ে রাখিস না। এখন তোর বিপদ হতে পারে, তখন আমি ছাড়া কেউ আসবে না। আমি যাব না, তুমি চলে যাও। নেহা প্লিজ কথা শোনো, এখন তোমার যেতে হবে। সরি, আমি যাব না। আর দয়া করে আপনি চুপ থাকুন, আমার আর আপনাদের মেয়রের সাথে কথা হচ্ছে। নেহা, এভাবে কথা কেন বলিস? আমি তোর ভাই না? মরে গেছে। আর প্লিজ ইমোশনালি কথা বলবা না, যা আমার বিরক্ত লাগে। আমি চাই না তুমি অপমান হও। নেহা বোন আমার, চল না প্লিজ। কেন বুঝতে পারিস না? যাব না বললাম তো, বারবার এক প্রশ্ন কেন করছো? কথাটা বলেই নেহা চলে যাবে। নিলয় হাত টেনে ধরে। নেহা কাছে যেয়ে বলে, নেহা, ওনার সাথে এভাবে কেন কথা বলছো? উনি তো তোমার ভাই হয়। যাও, বাসায় যাও। উনি এত অনুরোধ করছে, যাও। ওনার অনুরোধে ভালোবাসা দেখতে পাচ্ছি। ভালোবাসাটাকে এখন সরিয়ে দিও না। ভালোবাসা সহজে মানুষ পায় না, আগলে রাখতে হয়। আর তুমি রোজ আসবা ক্লাসে, সমস্যা কোথায়? যাও প্লিজ। নেহা কিছুক্ষণের জন্য নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের প্রতিও তীব্র মায়া খুব ভালোভাবেই অনুধাবন করতে পারল ও, কিন্তু নেহা কিছুই বলল না। সাকিবের কাছে এসে দাঁড়ালো। সাকিব অবাক হয়ে চেয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় কে হয়?
ওর একটা কথাতেই নেহা চলে আসলো। কতগুলো প্রশ্ন সাজাতে সাজাতে সাকিব নেহাকে নিয়ে চলে যায়। সাকিব নেহার হাত ধরে নিয়ে যাচ্ছে। নেহা গাড়িতে ওঠার আগে পিছন থেকে নিলয়ের দিকে তাকালো। নিলয় মুচকি হেসে বিদায় জানালো নেহাকে। সাকিব গাড়িতে উঠে সাকিবের বাম হাত দিয়ে ফোন হাতে নিয়ে মিলন হাসানকে মেসেজ করে বলে, না, নেহার সাথে যেই ছেলেটা ছিল খবর বের কর। আমার বোনের সাথে এ অবধি কোনো ছেলেকে মিশতে দেয়নি। ছেলেটাকে মেরে রাস্তায় ফেলে রাখবি, তবে তার আগে খোঁজ নিয়ে দেখ কে ও। মিলনের ফোনে মেসেজ চলে আসে। মিলন গাড়ি ঘুরিয়ে ভার্সিটির বাইরে অপেক্ষা করে নিলয়ের জন্য। একটা চিকন গোছের ছেলেকে পাঠায় খবর নিতে। ছেলেটা কিছুক্ষণ পর এসে মিলনকে বলে, ভাই ওর নাম নিলয়, কম্পিউটার নিয়ে মাস্টার করছে নেহা ম্যামের সাথেই, মানে ওনারা একসাথে পড়ে। ছেলেটা একটু হাদাগোবা টাইপ, সহজ কথায় বলা যায় হাদারাম। বর্তমানে সবাই যাকে খ্যাত বলেই চেনে, তবে পড়াশোনাতে খুব ভালো, এতটুকুই জানতে পেরেছি। মিলন সবকিছু মেসেজ করে পাঠিয়ে দেয় সাকিবের কাছে। সাকিব নিলয়ের ব্যাপারে পড়ে মুচকি হাসলো। মনে মনে বলল, আমার বোনের পাশে কোনো হাদারাম ছেলে ঘোরে, বাহ বেশ মজার তো। নেহাকে নিয়ে বাড়ি চলে আসলো সাকিব। ওদিকে নিলয় একটু রেস্টুরেন্টে বসে আছে। পকেট থেকে বাটন ফোন বের করে অর্কদের ফোন দিল। 10 মিনিটের মধ্যে রিক্সায় চেপে ওরা আসলো। নিলয়ের সামনের চেয়ারে বসলো ওরা। রেস্টুরেন্টের মধ্যে টিভি চলছে। নিউজ চ্যানেলে সাকিব নিয়ে খবর বের হয়েছে। তবে এখন নতুন একটা নিউজ প্রচার করা হচ্ছে। জামশেদের সোনালী ব্যাংক ম্যানেজার এইমাত্র জানিয়েছে ওদের ব্যাংকে যে ডাকাতি হয়েছিল রাতে, ডাকাতেরা টাকা নিতে পারেনি, কিন্তু এমন একজন টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, সেই অ্যাকাউন্টের কোনো হদিশ কেউ পায়নি। ব্যাংকে থাকা সেই সব টাকা সেই অজ্ঞাত অ্যাকাউন্টে চলে যায়। স্ট্রং পাসওয়ার্ড থাকা সত্ত্বেও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড জেনে হ্যাক করে টাকা সরিয়ে নিচ্ছে কেউ। আর সেই কেউ ব্যক্তিটি হলো ডেভিল। হ্যাঁ, মেয়র সাকিবকে যে অ্যাটাক করেছে সেই ডেভিলই হলো একজন বড় হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার জামশেদ জানালো সবটা। ডেভিল একজন ইন্টারন্যাশনাল হ্যাকার, যার কাছে যতই প্রোটেক্ট করানো হোক না কেন সে সেটা ভেদ করে টাকা নিজের করে নেবে। জামশেদের একটাই চাওয়া এখন দেশের সবচেয়ে ছোট থেকে বড় ভালো হ্যাকারদের এক হয়ে কাজ করতে হবে, না হলে ডেভিল পুরো দেশটাকে অচল করে দিতে পারে এই 1 মাসের মধ্যেই। ডেভিল পুরো দেশে এখন ডেভিলকে নিয়ে নিউজ টেলিকাস্ট হচ্ছে। নিলয় মুচকি হাসছে। মাসুম প্রশ্ন করল, ভাই আপনি হাসছেন, ওরা আমাদের ব্যাপারে জেনে গিয়েছে? শোন, ডেভিল হাসে হা হা করে, আর নিলয় হাসে হি হি করে। দুটো হাসির মধ্যে তফাৎ কি জানিস? তফাৎ হলো নিলয় দিনের আলোতে হি হি দেয়, আর ডেভিল রাতের অন্ধকারে হা হা করে। ডেভিলের হা হাতে ধ্বংস, আর নিলয়ের হি হিতে ঠান্ডা মাথায় মাইন্ড গেম আছে। মানে কি ভাই, ধরাই তো পড়ে গেলাম, এখন কি হবে? না, কেউ আমাদেরকে ধরার প্রমাণ কোনোদিনও পাবে না। চিন্তার কিছু নেই, কোক অর্ডার করেছি, আরামসে খা। নিলয়ের এমন ব্যবহারে ওরা তিনজন বেশ অবাক হয়। তবে নিলয় কাঁচা কোনো খেলোয়াড় নয়, ঠিক লাস্ট বলে ছক্কা মারবেই। তাই ওরাও নিলয়ের মতো চিল মুডে কোকা কোলা খেতে থাকে। অর্ক প্রশ্ন করে, সাকিবের সঙ্গে ঝামেলা না করলে আমরা সামনে আসতাম না, তাই না? তোদের চিন্তাধারা এত ছোট কেন? গভীরে যে চিন্তা করবি। সাকিবের সাথে ঝামেলাটা আমি পাবলিশ হওয়ার জন্যই করেছি। ডেভিল এখন সবার সামনে আসছে। কিন্তু কে ডেভিল? আমি? চিনিস তুই ডেভিলকে? আমিও চিনি না, তোরাও চিনিস না কে এই ডেভিল। তাহলে এত প্যারা কেন? ডেভিলকে সবাই ভয় পাবে, তাই সামনে আনা। প্রবলেম হলে আমি তো আসি। তবে আপাতত পাশের কোনো একটি ফ্ল্যাট নে, আমরা সেখানে আজ থেকে থাকবো। ছোট্ট একটি বাড়ি নিবি, 4 জন ভালোভাবে থাকতে পারি সেই রকম। কেন, আগেরটা কি হয়েছে? প্রশ্ন করবি না আমাকে, সময় হলে বুঝতে পারবি আমি কেন বাড়ি চেঞ্জ করতে বলেছি। দিনে ছোট ঘরে, রাতে বড় ঘরে থাকবো, বুঝতে পারছিস? বুঝিনি, তবে যেহেতু তুমি বলেছো তাই করতেই হবে। ছেলেটাকে ওর কথা শুনে কোনো প্রশ্ন ছাড়াই তুই আমার সাথে চলে এসেছিস? সাকিবের প্রশ্ন শুনে নেহা পাত্তাই দিল না। সাকিবের মেয়ে আরিতার সাথে নেহা খেলতে ব্যস্ত। সাকিব আবারও প্রশ্ন করে, ফ্রেন্ড? ফ্রেন্ড? তোর ফ্রেন্ডও আছে? দেখিনি তো কোনোদিন।
নজর রাখতে নাকি? সব সময় না, ছেলেটার নাম আমি জানি, নিলয়, তোর সাথেই পড়ে। কাহিনীটা কি বল? কত বছর পর আমার ননদ আসছে আর তুমি এক গাদা প্রশ্ন শুরু করে দিয়েছো। নেহা, আয় তো, চলে আয় ওনার সামনে থেকে। নেহাকে ওর ভাবি নিয়ে চলে যায়, কিন্তু সাকিব মিলনকে ফোন করলো। মিলনকে বলল, শোন, নিলয় যেই হোক, আমার বোনের আশেপাশে দেখেছি, ছেলেটাকে মেরে হাসপাতালে রেখে দিবি, ব্যাস, আর কিছু না। ওকে বস, নো চিন্তা, কাজ হয়ে যাবে। ব্ল্যাক মাম্বা মানে রেড গ্যাংয়ের লিডার একটা মেয়ে। সে ডেভিলের খবর টিভিতে দেখছিল। রাগে টিভি খুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়, জোরে চিৎকার দিয়ে বলে, এত এত প্ল্যান সব শেষ হয়ে গেল। এই ডেভিলের জন্য আমরা ধরা পড়তে যাচ্ছি। শুধু ওর জন্যই আমরা এখন সিকিউরিটির হায়ারের মধ্যে ডাকাতি করব, যা খুবই রিস্ক। তবে একটা প্ল্যান আছে। আগে আমরা শহর ও শহরের বাইরে সব ছোট ছোট ব্যাংকে ডাকাতি করব। কুটিতে না হোক, লাখ নিয়ে নিয়ে কুটিতে জমা করব। শুনেছি ঢাকার কিছুটা দূরে একটা ব্যাংক আছে, স্বর্ণালী ব্যাংক। ওই ব্যাংকে 70 থেকে 80 লাখ টাকা আছে। আপাতত সেটাই ডাকাতি করব। এরপর এভাবে ছোট্ট ব্যাংকগুলোতে ডাকাতি করে বড় ব্যাংকে যাব। দেখি ডেভিল কিভাবে আমাদের প্ল্যান নষ্ট করে। তোমরা ব্যাংক ডাকাতির জন্য প্রস্তুত হও। আমি ডেভিলকে খোঁজার চেষ্টা করছি। আমার যতদূর মনে হচ্ছে ও খুব চালাক একজন, সবার সামনেই আছে, কিন্তু কেউ ওকে চিনতে পারছে না। আমার ওকে খুঁজে বের করতেই হবে। তোমরা রেডি হও? ওকে বস, আপনার কথা মতো সব হবে। গুড। লাবণ্য সাকিবের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। সিসি ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলছে, ক্যামেরা কিভাবে হ্যাক করা যায়? এটা তো কোনো সাধারণ হ্যাকার নয়, বড় মাপের হ্যাকার, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আচ্ছা, ডেভিল কোনো পুরনো হ্যাকার নয় তো? আগে পুরনো সব যত ভালো খারাপ হ্যাকার আছে, আমাদের পরিচিত অপরিচিত লোক দিয়ে তাদের খুঁজে বের করতে হবে। জি ম্যাম। পুরনো যত ছোট বড় ভালো আর খারাপ হ্যাকার আছে, 3 দিনের মধ্যে বাছাই করে 10 জনের জ্যান্ত বডি সহ ব্যাকগ্রাউন্ড আমার চাই। সব খোঁজরদের এখন মাঠে নেমে যেতে বলো, সবাই যেন ধরে আনে তাদেরকে। হ্যাকাররা কিন্তু গোপন রেখেই কাজ করে, তাই হ্যাকারকে চিনতে পারবে তারই কোনো কাছের লোক, আর সেই কাছের লোকদের চর দিয়ে খুঁজে বের করো। ওরাই হ্যাকার অবধি নিয়ে যাবে। ওকে ম্যাম। এখন দেখি কে এই ডেভিল আর কতদিন লুকিয়ে থাকতে পারে। সবাই যেখানে ডেভিলকে নিয়ে ব্যস্ত, সেখানে আসল ডেভিল বেশ খুশিতে ঘুরে বেড়াচ্ছে। নিলয় ব্রিজের উপর বসে আছে, ওর বোনের কথা খুব মনে পড়ছে ওর। এদিকে বিথি ওর নিজের রুমে বসে বসে কাঁদছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে নিলয় নেই, সে চলে গেছে কোথায় কেউ জানে না। নিবিড় তার বউ নিশিকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। যাওয়ার দিন নিবিড় বলে, বাবা সরি, তোমাদের বৌমা এখানে থাকবে না, আর আমিও তাকে ছাড়া থাকবো না, কিছু মনে নিও না। আমি চলে যাচ্ছি সেখানে, যদি পারো বিতিকে বিয়ে দিয়ে তোমরা বৃদ্ধাশ্রমে চলে যেও। মা এসে নিবিড়ের গালে কষিয়ে একটা চড় দেয়, কাঁদতে কাঁদতে বলে, বড় খোকা, তোর লজ্জা করলো না তোর বাবাকে এই কথাগুলো বলতে? নিলয়ের থেকে তোকে ছোট থেকে বেশি ভালোবেসে এসেছে, আর আজ তুই বউ পেয়ে চলে যাচ্ছিস বউয়ের সাথে। ভালোবাসা দিয়ে আদর দিয়ে বড় করা সন্তানেরা এমন হয়, তাই না রে? নিবিড়, এসো তো, বুড়ো বুড়ির কথা কানে দিতে নেই। নিবিড় কিছুই বলল না, বউয়ের সাথে চলে যায়। আদনান সাহেব দরজার কাছে বসে পড়ল। ওনার ঔষধ শেষ, কেনার মতো টাকাও নেই ওদের কাছে। মা পানি এনে দেয় আদনান সাহেবকে। মা বলল, নিলয়ের সাথে যা করেছি তার শাস্তি পেয়ে যাচ্ছি আমরা। সারা জীবন ওকে অবহেলা করেছি, কখনো ভালো ব্যবহারটাও করিনি। যাকে ভালোবাসলাম সে আজকে ছেড়ে গেছে। তুমি চিন্তা করো না, তোমার ঔষধ কেনার টাকা হয়ে যাবে। আমি দরকার হলে বাড়িতে কাজ করব। না নিলয়ের মা, কাজ করতে হবে না। এতদিন তোমাকে নিবিড়ের মা বলে ডেকেছি, আজ থেকে নিলয়ের মা বলবো। তুমি রাগ করবা না তো? রাগ করবো কেন? নিলয় তো আমাদেরই ছেলে। বাবা, বড় ভাই আর কখনো আসবে না, তুমি দেখো। ওর কথা বলবি না।
তিনজন মিলে দরজার সিঁড়িতে বসে ছেলে হারানো নিয়ে কান্না করছে। ঠিক তখনই পাঁচিলের মেন গেটে চিৎকার করে কে যেন বিথি বলে ডাকলো। আদনান সাহেব, ওনার স্ত্রী আর বিথি এগিয়ে আসে গেটের কাছে। গেটের দরজা খুলে দেখে একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছেন। এই যুগে পোস্টম্যান দেখা যায়? ভাবতেই বিথির মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এখানে বিথি কি আপনি? জি। এখানে একটা সাইন করুন। ওকে। এই নিন একটা ব্যাগ, আসি। বিথির নামে একটা চিঠি আর পার্সেল এসেছে, পৌঁছে দিয়ে গেলাম। পোস্টম্যান কথাগুলো বলে চলে যায়। বিথি গেট লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে দরজার সিঁড়ির উপর যেয়ে বসলো। ব্যাগ খোলার আগে ওর হাতে থাকা চিঠির খাম আদনান সাহেব তাকিয়ে দেখছে। তিনি বলল, চিঠি নাকি? জোরে পড়। বিথি আপা খাম খুলে পড়তে থাকে জোরে জোরে। আপা, আমাকে ভুলে গিয়েছিস? আমি তোর ভালোবাসার ভাই আর মা বাবার অপদার্থ কুলঙ্গার বেজন্মা বেয়াদব ছেলে নিলয়। কেমন আছিস? মা বাবা কেমন আছে? ওনাদের প্রিয় বড় ছেলে নিবিড় কেমন আছে? মা বাবাকে অনেক ভালো রেখেছে নিবিড়, তাই না? রাখবেই তো, মা বাবার পছন্দের প্রিয় ছেলে সে, ভালো তো রাখবেই। মনে আছে আপা, ছোটবেলায় বাবা আমাকে বেতের লাঠি দিয়ে মারছিল, তুই এসে বাধা দিয়ে আমাকে ঘরে নিয়ে গিয়েছিলি। কেন মারছিল জানিস? আমি পাড়ার ছেলের সাথে মারামারি করেছিলাম। কেন করেছিলাম সেটা জানিস? জানিসই না কিছু, জানতেও কেউ চায়নি। তবে সেদিন মারামারি করেছিলাম মা বাবার প্রিয় ছেলের জন্য। যাকগে শোন, আমি চাকরি পেয়েছি কম্পিউটার অফিসে একজন ইঞ্জিনিয়ার হিসেবে। মাসে 50,000 টাকা, ওভারটাইম করে মাসে 60,000-এর বেশি। এত টাকা আমার লাগে না রে। জানি বাবা মা আমার টাকা নেবে না। কেন নেবে বল? আমি তো কুলঙ্গার অপদার্থ ছেলে, তবুও 50,000 টাকা পাঠিয়ে দিলাম। তোর কোনো চিন্তা নেই, সিমটা অফ করে দিয়েছি, পিছু টান রাখতে চাই না। প্রতি মাসে এই টাকা পাবি, তবে কথা দে তুই যেন এবার ফাইনাল এক্সাম দিবি। বড় ডাক্তার হলে আমার থেকে খুশি কেউ হবে না। ব্যাগে টাকার ডাক্তারের পোশাক, সাথে টেলিস্কোপ যন্ত্র আছে। তোকে সামনে এই পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল রে, কিন্তু পারিনি। যাই হোক, একটা অনুরোধ, আমাকে খুঁজবি না কখনো, খোঁজার চেষ্টাও করবি না। মনে রাখিস, তুই বা তোরা আমাকে যত খোঁজার চেষ্টা করবি, আমি তত তাড়াতাড়ি তোদের থেকে বহু দূরে হারিয়ে যাব। যদি ভালোবেসে থাকিস তাহলে প্লিজ অনুরোধটা রাখিস, আমাকে খুঁজবি না কখনো। আসার সময় মা বাবার পা ছুঁয়ে সালাম নিতে পারিনি, পারলে মাফ করে দিতে বলিস। বিথি চিঠিটা পড়েই কান্না করে দেয়। পড়ার সময় কখন যে ওর চোখ দিয়ে পানি এসেছিল বুঝতে পারেনি বিথি, কিন্তু পাশে তাকিয়ে দেখে মা বাবা ওর থেকেও বেশি কান্না করছে নিলয়ের জন্য। যা দেখে বিথি অবাক হয়। সে খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতেই পারছে না। নিলয়ের মা বলে ওঠে, বড় ছেলে কাছে থেকে চলে গেল, চিন্তা বাড়িয়ে দিয়ে গেল। ছোট ছেলে দূরে বসে চিন্তাগুলো সরিয়ে দিল। বিথি ব্যাগ খোলে, একপাশে ওর ডাক্তারি ড্রেস। সে সেগুলো নিয়েই দৌড়ে চলে যায় ঘরে। আদনান সাহেব কাঁপা কাঁপা হাতে ব্যাগের আরও একটা চেন খোলে, দেখে সেখানে একটা পাঞ্জাবি আর একটা শাড়ি রাখা। পাঞ্জাবি আর শাড়ি বের করে দেখে নিচে এক গাদা বাবার জন্য ঔষধ। পাশের একটা চেন মা খোলে, দেখে সেখানে অনেকগুলো টাকা। দুজনে এসব কিছু দেখে কাঁদতে থাকে। ওদিকে নিলয়ের ফোন বেজে ওঠে। যাকে দিয়ে এসব কিছু পাঠিয়েছে তিনি ফোন করেছে। নিলয় ভাই, আপনার কথা মতো জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিয়েছি। নিলয় মুচকি হেসে বলল, চিন্তা করবেন না ভাই, প্রতি মাসে আপনি 10,000 টাকা পাবেন এই কাজের জন্য। নিলয় ফোন কেটে দেয়। ব্রিজের পিলার থেকে নেমে দাঁড়িয়ে পানি দেখতে থাকে। কি বিশাল নদীর গতিপথ! চোখের সীমানার বাহিরে যেন কেবল লিকস নীলচে পানি। সময়গুলো পানির মতো যদি রং বদলে যেত হয়তো কতই না ভালো হতো। নিলয়ের ফোন আবার বাজতে থাকে। মাসুমের ফোন। ভাই, আগের বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই একটা ছোট একতলা বাড়ি পেয়েছি। 4 জনের জন্য 4টা রুম হয়ে যাবে তো এটাতে? হয়ে যাবে। আর একটা কথা, অল্প 2 জন লোক ধরে ম্যানেজ করে এনেছি। তুমি যেমন লোক খুঁজছো তেমন। গুড, আমি আসছি। নিলয় ব্রিজ থেকে নামে, পকেটে হাত গুজে হাঁটতে থাকে।
মনে মনে পরিবারের জন্য ভেবে গাইতে থাকে। সুখ, তুমি এক পশলা বৃষ্টি হয়ে এসো, না হয় এসো সকালে শিশির হয়ে। মেঘের গর্জনে হবে সেই সুখ বৃষ্টির সমাপ্তি, রৌদ্র থামে সময়ের আগমনে, সুখ শিশিরের হবে বিদায়। নিলয় এসে পৌঁছায় সেই বাড়ির সামনে। বাড়ির সামনে একটা চায়ের দোকান। আশেপাশে তাকায় নিলয়। মোটামুটি ভদ্রলোকদের এলাকা এটা। আর এখান থেকে আগের বাড়ি বেশ কয়েকটা বাড়ি দেখে। নিলয় ওই দুইজন লোকদের চায়ের দোকানে নিয়ে যায়, সাথে মাসুমেরাও আসে। তারপর জাবেদ সাহেব, নেহার সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা হয়তো কিছু লুকাচ্ছে। সে হয়তো নেহার উপর অ্যাটাক হয় এমন সন্দেহবাচন কিছু দেখেছিল। ওই ছেলের ব্যাপারে খোঁজ নিন তো। লাবণ্যের ইনভেস্টিগেশনের সময় নিলয়ের কথা মনে পড়ে যায়। তাই লাবণ্য তার সহকারী জাবেদকে ডাক দিয়ে কথাগুলো বলল। জাবেদ কয়েকজন সিভিল পুলিশদের ফোন দেয়, নিলয়ের উপর নজর রাখতে বলে। অর্ক দুজন লোকদের সাথে কথা বলছে। একজন লোকের নাম সালাম, আরেকজনের নাম জামাল। দেখতে বেশ ভদ্রলোক। নিলয় চায়ের দোকানে এনে বসায়, নাম জিজ্ঞাসাও করে। নিলয় চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে নিলয় বলল, সালাম আর জামাল ভাই, আপনাদের এখন নতুন একটি চাকরি হয়েছে। মাসে এক একজন 50,000 টাকা পাবেন। কথাটা বলেই অর্কের দিকে তাকায় নিলয়। ইশারায় যা বলতে বলল অর্ক সেগুলোই সালাম আর জামালকে বলল। ভাই, আপনাদের কাজ আমাদের বস বুঝিয়ে দেবে, আপনারা চা খেয়ে চলে যান। আমরাও বস ডেভিলের আন্ডারে কাজ করি, আর এইসব গোপন থাকবে। কারণ আপনাদের টাকা পাওয়ার সময় আপনারা যদি প্রকাশ করে ডেভিলের কথা বলেন, আপনাদেরকে সোজা গুলি করে মারব। আরে ছোট ভাই, এইসব লাইনে আমি 10 বছর ধরে আছি, কখনো মাস চুক্তি এত বেতন পাইনি। কাজ হয়ে যাবে, ভয় নেই। আমাদের মেরে ফেললেও আমরা কিছু বলবো না। আর তাছাড়া আপনাদের ভয় কিসের? আপনাদের বস ডেভিল তো আছেই। রাতে কথা হবে, আমার ফোন নাম্বার দিয়ে দেন। আর হ্যাঁ, আপনারা আজ থেকে বাটন ফোন চালাবেন, স্মার্টফোন রাস্তায় ফেলে দেবেন। যে সিমে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সিম কখনো স্মার্টফোনে নেবেন না। ওকে ছোট ভাই, রাতে তাহলে কথা হবে। আর কাজ বুঝে গেলে টাকা অগ্রিম পাবো তো? প্রতি মাসে 5,000 টাকা করে বাড়বে আপনাদের বেতনের। একটাই কন্ডিশন, কেউ যেন আমাদের ব্যাপারে না জানে। সালাম আর জামাল চলে যায়। অর্ক নিলয়কে প্রশ্ন করল, ভাই কিছুই বুঝলাম না, আপনি নিজেই কেন ডেভিলের কথা গোপন করলেন? ডেভিলকে একমাত্র তোরা 3 জন জানবি, বাকিরা কেউ দেখতে পাবে না। বুঝলাম, চলো নতুন বাড়িতে যাই। ওরা সবাই নতুন বাড়িতে আসলো। বেশ সুন্দর করে বানানো বাড়ি। মাসে বেতন 4 রুমের জন্য 10,000 টাকা। নিলয় বাড়িয়ে 20,000 করে দিয়েছে। বাড়িওয়ালা ভুলেও আর আসবে না। ভাই, সালাম আর জামালকে দিয়ে কাজটা কি হবে বলুন না একটু। আমাদের কাছে কত কোটি টাকা আছে? 6 কোটি। কোথা থেকে আমরা নিয়েছি এটা? ব্যাংক থেকে। ব্যাংকে টাকা থাকে, এগুলো কাদের টাকা? জনগণের টাকা, সাধারণ জনগণের টাকা। সাধারণ জনগণের টাকা। তাহলে ওদের কাছে এখন টাকা আছে? না, ওদের টাকা তো এখন আমাদের কাছে। এখন এই সাধারণ জনগণ টাকা কোথায় পাবে? ব্যাংকের করুণ অবস্থা ব্যাংকের মালিক জানিয়ে দিয়েছে। সাধারণ জনগণ আন্দোলন করবে, টাকার জন্য মরিয়া হয়ে উঠবে। কিন্তু ওদের সাথে সালাম আর জালামের মিল কোথায়? প্রশ্নটা আবারও রয়ে গেল। আরে গাধা, যারা ব্যাংকে টাকা রেখেছিল তাদের প্রয়োজনেই তো রেখেছিল। এখন তো টাকা নেই, ওরা এবার টাকার জন্য ছুটবে অন্য ব্যাংকে। ব্যাংকের লোকেরা ওদেরকে লোন তখনই দেবে যখন ওদের জামিনদার হিসেবে জমির দলিল বা ব্যবসার মালিকাধীন কাগজ ব্যাংকের সামনে প্রদান করবে। আর ব্যাংক সেগুলো জমা নিয়েই টাকা দিবে এইসব লোকদের। ব্যাংকাররা এখন জানে টাকা হারানো এই লোকদের যদি কিছু থাকতো তাহলে তারা সেটা করেই চলতো, ব্যাংক লোন নিত না। সাধারণ জনগণ লোন যখনই নিতে যাবে তখন খুব প্রয়োজন পড়বে, কিন্তু কাগজ যখন চাইবে তখন ওরা দিতে পারবে না। কিন্তু ওদের কাছে কাগজ থাকবে, আর ওই সালাম আর জামাল ফেক জমির কাগজ বানিয়ে দেবে ওই সব লোকদের জন্য।
এক একজন 10 থেকে 15 লাখ টাকা লোন নেবে। ওরা ওদের দুজনের বেতনের 50,000 টাকা ওইসব লোকদের থেকে নেবে। সালাম আর জামাল লোনপ্রাপ্ত লোকদের খুঁজে নেবে, ভদ্রলোক সেজে যাবে, তারা বোঝাবে, জামিন রাখার ব্যবস্থা করে দেবে। জনগণ তাদেরকে বিশ্বাস করবে আর আমরা বিশ্বাসের ফায়দা তুলব। ওদের দুটো কাজ, যে টাকা তুলছে তার ফোন নাম্বার নেওয়া আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়া। ফেক জমির দলিল বানিয়ে টাকা তোলার পর ওদের বেতন ওরা সাধারণ জনগণের থেকে নিয়ে নিবে। নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করে সবটা বলবে, বাকিটা তখন আমাদের কাজ। আমরা আবার ওই লোন নেওয়া ব্যক্তিদের অ্যাকাউন্ট নাম্বার দেখে অ্যাকাউন্ট হ্যাক করে নিব। অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আবার আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিব। বুঝেছিস এবার? ও বুঝলাম, কিন্তু এটা পুরোপুরি চিটার কাজ হয়ে গেল। চিটার ছাড়া বড় হওয়া যায় না। মুখে সিগারেট জ্বালিয়ে ঠোঁট দিয়ে চেপে রেখে মুখ দিয়ে টেনে নাক দিয়ে বের করা অবস্থায় দেয়ালে পোস্টার লাগায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা ধূমপান থেকে বিরত থাকুন। ওই ব্যক্তিটাই ঠোঁটে সিগারেট রেখে পোস্টার লাগাচ্ছে। কেন এমন করে? কারণ সেও জানে ধূমপান ক্ষতিকর, অথচ পোস্টার মারার সময় তার মুখেই তো সিগারেট। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, সিগারেটটাই যদি আমাদেরকে নেশার কাজে ওর কাছে টানে সেটাই হলো ক্ষতিকর। সিগারেট আমরা খাই না, সিগারেট আমাদেরকে খাই, এই জন্য সিগারেট খাওয়া থেকে বিরত থাকা যায় না। আবারও আলোচনায় রেড গ্যাং। টিভি অন করতেই দেশের অনেক মানুষ এই হেডলাইনটি পড়ছে এবং খবরেও এই হেডলাইন নিয়ে আলোচনা করছে। ঢাকা শহরে এখন দিনে দুপুরে ব্যাংক ডাকাত। ব্যাংকে থাকা লোকজনের কথা অনুযায়ী রেড গ্যাং এসে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের সাধারণ জনগণ না খেতে পেয়ে মরে যাবে। পুলিশ ইনভেস্টিগেশন টিমের অফিসার লাবণ্য জানিয়েছে, দেশে দুটো গ্যাং ডাকাতি করেছে। একটা হলো রেড গ্যাং, আরেকটি হলো ডেভিল। রেড গ্যাংয়ের থেকে ডেভিল অনেক বেশি ভয়ঙ্কর। আশা দিচ্ছি দুটো গ্যাংকে ধরবে পুলিশ। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। ভাই, এই রেড গ্যাংকে? প্রশ্নটা অর্ক করল। প্রশ্ন শুনে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পায়চারি করতে থাকে নিলয়। রেড গ্যাংয়ের লিডারের কাছে অনেক টাকা থাকবে, আর সেই টাকা কোনো ছোট ব্যাংকে রাখবে না। অবশ্যই দেশের 1 নম্বর ব্যাংক বনলতায় এই অ্যাকাউন্ট থাকবে। নিলয় অর্কের দিকে তাকিয়ে বলল, কেমন হয় যদি হ্যাকারের অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো সরিয়ে ফেলি? এটা সত্যিই সম্ভব হবে ভাই? কেন হবে না? এখনো ডেভিলের উপর সন্দেহ আছে? করব খুব তাড়াতাড়ি, ওই হ্যাকারের অ্যাকাউন্ট হ্যাক করব। থাক, আমি একটু আসছি, বড় বাড়িতে ছোট্ট কাজ আছে। নিলয় ছোট বাড়ি থেকে বের হয়, সবার আড়ালে এসে বড় বাড়িটাতে আসলো। হ্যাকার ড্রেস পরে নিয়ে নীরা আর সাকিবের পেন ড্রাইভ পকেটে নিল। বাইক নিয়ে নিলয় বেরিয়ে পড়ে। রাত 9টা বাজে। ওর আপুর কথা মনে পড়ছে অনেক। আবিরের পড়ার কাজে টাকা দেওয়ার কারণে বারবার ডাক্তারি পরীক্ষা থেকে পিছিয়ে এসেছে ওর আপু। বিথি আপা নিজের টাকা নিয়ে নিলয়কে কম্পিউটার নিয়ে পড়তে সহায়তা করেছে। এজন্য আদনান সাহেব আরও নিলয়ের উপর ক্ষেপে আছে, কারণ নিলয় ওর আপার পড়াশোনাটা ঠিকভাবে করতে দেয়নি। বছরের পর বছর পিছিয়ে এসেছে বিথি। নিলয়কে বলতো, দেখিস, একদিন তোর টাকা দিয়েই আমি আবার পড়ব, ডাক্তারি পাশ করব। নিলয় কথাগুলো ভাবতে ভাবতে বাইক চালাতে থাকে। নিলয় একটি জঙ্গলের ভিতরে দিয়ে মেইন রাস্তায় চলে গেছে। সেখানে এসে থামে। রাস্তার মাঝখানে বাইকটা আড়াআড়িভাবে রেখে দেয়। বাইকের উপর বসে নিলয় সিগারেট খেতে থাকে। আর 5 মিনিটের মধ্যে নীরার বর অয়ন সাহেব এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে নতুন বাইক সাথে। এটি নতুন মাইন্ড গেম খেলতে যাচ্ছে নিলয়। নিলয়কে ঠকানোর শাস্তি হিসেবে নীরা এবার অনেক দাম দেবে, এবং সেটা হবে সম্মানের আর টাকার। নিলয় কথাগুলো ভেবেই হাসতে থাকে। দূর থেকেই অয়নের গাড়ি আসতে দেখে নিলয়। নিলয়ের দাঁড়ানোর জায়গা থেকে 30 হাত দূরত্বে কিছু আলপিন আর পেরেক রাখা। কোনো গাড়ি আসলেই সেটার উপর দিয়ে গেলে গাড়ির চাকা পাংচার হয়ে যাবে। আর এটা সত্যিই হলো। অয়নের গাড়ি কন্ট্রোল হারিয়ে আড়াআড়ি এসে থেমে গেল। পিছন থেকে ওর বডিগার্ডরা বেরিয়ে এলো। নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে এগিয়ে আসতে থাকে।
নিলয় ওর কোমর থেকে পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে পরপর চোখের নিমেষেই 10 জন বডিগার্ডকে মেরে ফেলল। অয়ন ভয়ে চুপসে যায়। নিলয় এগিয়ে আসে অয়নের দিকে। অয়ন তখনও গাড়ির মধ্যে বসে আছে। নিলয় এগিয়ে যায় অয়নের কাছে। অয়নের গাড়ির কাছে এসে অয়নকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বেচারা এত বেশি ভয় পেয়েছে যে সে আর বের হচ্ছে না। নিলয় ঘুষি দিয়ে ওর গাড়ির কাঁচ ভেঙে দরজার লক ওপেন করে অয়নকে বের করে আনে। অয়নকে ভারী গলায় বলল, হ্যালো মিস্টার অয়ন, আমি ডেভিল। আপনার সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, ভয় পাবেন না। আপনি কি চান? আপনার ল্যাপটপ আনুন, তাড়াতাড়ি আনুন। যা বলবো চুপচাপ শুনবেন, না হলে নতুন কেনা পিস্তলের গুলি আপনার কপাল ছাড়া বাইরে যাবে না। ওকে। অয়ন ল্যাপটপ আনে। নিলয় পকেট থেকে পেন ড্রাইভ বের করে অয়নের ল্যাপটপ অন করে। অয়ন বোকার মতো তাকিয়ে থাকে নিলয়ের দিকে, কারণ ও ল্যাপটপের পাসওয়ার্ড দেওয়া ছিল। অথচ নিলয় অয়নকে না জিজ্ঞেস করে অনায়াসেই সে পাসওয়ার্ড বাতিয়ে লক খোলে। পেন ড্রাইভ লাগিয়ে পড়ল, দেখুন তো এটা আপনার স্ত্রী কিনা। অয়ন দেখে নীরা একটা রুমে বসে আছে। রুমটা বেশ সুন্দরভাবে সাজানো, বিছানার উপর চারপাশে ফুল ছিটিয়ে রাখা। রুমটা অয়নের খুব অপরিচিত। অয়ন দেখতে থাকে নীরা শাড়ি পরে বসে আছে সেখানে, কিন্তু শাড়ি ভেদ করে নীরার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। অয়ন কখনো এমন শাড়ি নীরাকে কিনে দেয়নি। ভিডিও চলতে থাকে। নীরা বসে থাকার এক পর্যায়ে সেখানে একজন পাঞ্জাবি পরা লোক আসলো। লোকটা এসেই নীরার সামনে বসলো। মুখ দেখা যাচ্ছে না। নিলয় ভিডিওতে লোকটার মুখ ব্লুয়ার ইফেক্ট দিয়ে হাইড করে দিয়েছে। ব্লুয়ার হলো ডিএসএলআর ক্যামেরার একটা আধুনিক সিস্টেম। পিছনের কিছু দৃশ্য ঘোলা করে সামনে থাকা ব্যক্তির ছবিটা ক্লিয়ার করে দেয়। লোকটা এসে নীরার ঠোঁটে চুমু খায়। অয়ন সাথে সাথেই গাড়ির উপর একটা থাবা দিয়ে চোখ বন্ধ করে নিল। পাশে থাকা নিলয় মুচকি হাসতে থাকে। এরপর পাতলা শাড়ি নীরার গা থেকে খুলে নিল লোকটা। নীরা এখন অর্ধনগ্ন হয়ে আছে। নিলয় ভিডিও পজ করে দিল। ল্যাপটপটা নিজের কাছে টেনে এনে গাড়ির সামনের দিকের উপর বসলো ও। ভিডিওটা প্লে করো প্লিজ, আমি দেখতে চাই কি হয়েছে। প্লিজ ভিডিওটা প্লে করো। নিলয় আবারও ভিডিওটি চালু করে দেয়। অয়ন দেখতে থাকে। লোকটা নীরার পা থেকে একটা করে কাপড় খুলে ফেলল। নিলয় আবারও থামিয়ে দেয়। ল্যাপটপের শাটার টেনে দিয়ে অয়নের দিকে তাকালো। অয়নের চোখ মুখ এখন রাগে লাল হয়ে গেছে। অয়ন রাগের উত্তেজনায় গাড়িতে জোরে জোরে কয়েকটা লাথি মারল। তবুও যেন অয়নের রাগ কমল না। সে গাড়ির কাঁচে জোরে খালি হাতে ঘুষি দেয়। অয়নের হাত কেটে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকে। নিলয় রুমাল বের করে অয়নের দিকে বাড়িয়ে দিতেই অয়ন রুমালটা রাস্তায় ছুঁড়ে ফেলে। নিলয় শব্দ করেই হাসল। অয়নকে ইশারায় গাড়ির উপর বসতে বলল। অয়ন নিলয়ের পাশে এসে বসেছে। পকেট থেকে দুটো সিগারেট বের করলো নিলয়। অয়ন নিজেই ওর পকেট থেকে লাইটার বের করে সিগারেট নিয়ে আগুন জ্বালালো। দুজনেই সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। কিছু সময় পর নিলয় ভারী গলাতে বলল, আমি ডেভিল, আমাকে চিনবেন না। চিনি, তুমি একজন হ্যাকার। টিভিতে তোমার ছবি দেখেছিলাম। ওয়াও। লোকটাকে নীরার সাথে যে ছিল ওই লোকটাকে? লোকটাকে সেটা আমি বলবো না, নীরার থেকে শুনবেন। ডেভিল, আমাকে প্লিজ বলো কে ওই লোক? মিস্টার অয়ন, লোকটার কোনো দোষ নেই। দোষ হলো নীরার, কারণ কোনো ছেলে কখনো মেয়ের গায়ে হাত দিতে পারে না যতক্ষণ না মেয়েটা হাত দেওয়ার সুযোগ দিবে। সো কিছু বলতে হলে নীরাকে বলুন। ঠিক। নীরাকে আমি মেরে ফেলবো। তার আগে বলো তোমার কি চাই? স্মার্ট, ইউ আর স্মার্ট, আই লাইক ইট, আই নিড মানি। আমি নেশায় আসক্ত, না নারীর নেশায়, না স্মোক আর অন্য কিছুর উপর। আমার একটাই নেশা, টাকার। ডেভিল শুধু টাকার নেশায় আসক্ত। টাকা পেলে সব কিছুতে আমি রাজি। ও, টাকা পাবে, কিন্তু পেনড্রাইভটা আমাকে দিতে হবে। তুমি কি নীরার সাথে লোকটাকে চেনো? না, তবে খুঁজে দিতে পারি। ঠিক আছে, লোকটার সব ডিটেলস তুমি দিবা।
পুরোটা জেনেই আমি নীরাকে মেরে ফেলবো। মারার আগে ওর সব কুকীর্তি দেখে দেব। আমাকে ঠকানো, তাই না? হাসলে কেন ডেভিল? ডেভিল তার হাসির কারণ বলে না, সময় মতো বুঝিয়ে দেয়। তুমিও বুঝতে পারবে। এখন 2 কোটি টাকা ক্যাশ দাও। ওকে, আমি আমার সেক্রেটারিকে বলছি টাকা আনতে। বলো, কিন্তু সে যেন একাই আসে। আমার লোকের কাছে আরও একটি ক্লিপ আছে, সেখানে লোকটার মুখ দেখা যাচ্ছে। সেটা সহ আমি ভাইরাল করে দিব, যদি পুলিশ বা লোক সাথে আনে। না না ডেভিল, কেউ কোনো লোক আনবে না। ও একাই ব্যাগে করে টাকা আনবে। নিলয় পেনড্রাইভ সহ ল্যাপটপ অয়নের কাছে দিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে অয়নের সেক্রেটারি টাকা আনে। নিলয় টাকার ব্যাগ নিয়ে চলে যায়। অয়ন গাড়িতে ওঠে। সব কিছু নিয়ে ও বাড়িতে আসলো। ল্যাপটপ নিয়ে অয়ন সোজা নীরার রুমে চলে যায়। নীরার আইডি হ্যাক হয়েছিল। নীরা এসব কিছুই জানে না। নীরা কখন কার সাথে কি করছে নীরা সহ অন্য কেউ দেখতে পেরেছে। কেমন হয় যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে রোম্যান্টিক সেক্সুয়াল আলাপে আছেন, আর সেগুলো আপনি ছাড়াও আপনার অগোচরে অন্য কেউ দেখে ফেলছেন একই সময়ে? কেমন লাগবে তখন আপনি ভিডিও কলে আপনার প্রিয় মানুষের সাথে লজ্জাকর অবস্থায়, সেটাও যদি অন্য কেউ দেখে ফেলে কেমন লাগবে? কিন্তু আপনি জানেনই না আপনার এইসব কলিং মেসেজিং সব ডেভিল নামের এক হ্যাকার দেখছে। নীরা বসে আছে বিছানায়। নীরা অয়নের দিকে তাকায়। অয়নের ডান হাত কেটে রক্ত জমে আছে। নীরা সাথে সাথে এটা দেখে দৌড়ে আসে অয়নের কাছে। নীরা বলল, বাবু তোমার কি হয়েছে? হাত কাটলো কিভাবে? কেউ আছেন? জলদি স্যাবলন নিয়ে আসুন। কতখানি কাটছে? কি করছিলা? নীরা একদমই প্রশ্নগুলো করতে থাকে অয়নকে। প্রশ্ন শেষে নীরা হাঁপিয়ে যায়। অয়ন নীরার এমন উত্তেজিত চাহনি উদ্গ্রীবতা দেখে মনে মনে হাসে। কাজের লোক স্যাবলন, ব্যান্ডেজ আর তুলা এনে দেয়। নীরা অয়নের হাত পায়ের উপর রেখে ড্রেসিং করতে থাকে। অয়ন একদৃষ্টিতে তাকিয়ে থাকে নীরার দিকে। কতখানি কাটছে দেখে চলতে পারো না? জানো তোমার কিছু হলে আমার বেঁচে থাকাটা মিথ্যে হয়ে যাবে। মিথ্যে মানে কিসের মিথ্যে? না মানে তোমার বেঁচে থাকাটা মিথ্যে হয়ে যাবে। এখন এক হাত দিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাইয়ে দেব। অয়ন ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে বাম হাত দিয়ে পানি দিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। রাগে ওয়াশরুমের আয়নাতে ঘুষি মারতে ইচ্ছে করছে অয়নের, কিন্তু কিছুই করতে পারছে না সে। এখন নীরার কথা ভাবছে। নিলয় অয়নের থেকে টাকা নিয়ে জোরে বাইক চালিয়ে আসতে থাকে বড় বাড়ির দিকে। দূর থেকে দেখতে পাই একটা ব্রিজের উপর 2 জন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। একজন মহিলা আর একজন পুরুষ, যেন 2 জন ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চাইছে। নিলয় বাইক রাখে। 2 জন বৃদ্ধা পানিতে ঝাঁপ দিতে যাবে, তখনই নিলয় দৌড়ে পিছন থেকে ওনাদের ধরে টেনে নিয়ে নামায়। মুখে মাস্ক আর এমন ভয়ঙ্কর সাজে কাউকে দেখে বয়স্ক লোক 2 জন ভয় পেয়ে যায়। নিলয় বলল, আপনারা এই বয়সে পানিতে ঝাঁপ কেন দিতে যাচ্ছিলেন? এমনি বাবা, তুমি কে? আমাদের কেন বাঁচালে? আমার নাম ডেভিল। আপনারা বলুন কেন এমন করছিলেন? আপনাদের সন্তানরা তো কষ্ট পেত। নিলয়ের কথা শুনে বৃদ্ধা 2 জন জোরে জোরে হাসতে থাকে। নিলয় ওনাদের হাসি দেখে অবাক হয়। এই প্রথম নিলয় কারো হাসির কারণ জানার প্রবল আগ্রহ দেখতে পেল নিজের মধ্যে, তাই প্রশ্ন করে ফেলল, আপনারা কেন হাসলেন? হাসির কথা বললি তাই হাসলাম। নিলয় আর কোনো কথা বলল না। ওনাদের পাশে ব্রিজের সাথে হেলান দিয়ে বসলো। নিলয় মাঝখানে, আর বৃদ্ধটি ডান পাশে। বৃদ্ধাটি বাম পাশে বসে আছে। আকাশে বিশাল চাঁদ উঠেছে। 3 জন ব্যক্তি রাস্তার পাশে বসে চাঁদ দেখছে। ওদিকে অয়ন ওয়াশরুম থেকে বের হয়, ড্রেস চেঞ্জ করে নিল। নিজের রাগ কন্ট্রোলে রেখে সে বিছানায় বসলো। কিছু সময় পর নীরা এলো, হাতে খাবারের প্লেট। অয়নের পাশে যেয়ে বসলো নীরা। মাখিয়ে হাতে নিয়ে অয়নের মুখের কাছে ধরে বলল, নাও হাঁ করো। অয়ন খাবার খেতে থাকে। নীরার দিকে তাকাচ্ছে আর চোখে।
নীরা মুচকি হেসে স্বামীর সেবা প্রদান করছে। এমন স্ত্রী পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অয়ন প্রশ্ন করল, আমাকে অনেক ভালোবাসে তাই না নীরা? অনেকটাই, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আচ্ছা নীরা, এই 2 মাসে কোনো ভুল করেছি তোমার কাছে? ভুল? কিসের ভুল? অনেক বেশি ভালোবাসো আমাকে, আমি জানি। কোনো ভুল নেই গো। আমার নামে তোমার মনে অনেক অভিযোগ তাই না নীরা? বলতে পারো না শুধু? এই পাগল, কি বলো এসব? তোমার নামে আমার মনে কোনো অভিযোগ নেই। ও আচ্ছা, তুমি এত ভালো কেন? কারণ আমার বরটা আমাকে অনেক ভালোবাসে তাই। তুমিও খাও, না হলে আমি খাবো না। আচ্ছা বাবা, খাচ্ছি। পাগল একটা। অয়ন হাসতে থাকে, নীরাও হাসে। দুজনের মুখে অভিনয়ের হাসি। অয়ন মনে মনে বলে, নারী বড়ই অদ্ভুত একটা চরিত্র, তাকে চেনা বড্ড মুশকিল। নারী মুখে অভিনয় এত সুন্দর করতে পারে যেটা বোঝা বড়ই মুশকিল। এদিকে নীলয় বসে চাঁদ দেখছে। 2 জন বৃদ্ধা কপালের মাঝে বসে। বৃদ্ধা প্রশ্ন করল, সন্তান মানে কি? সন্তান মানে হলো কুলঙ্গার, অপদার্থ, বেয়াদব। ঠিক বলেছ বাবা। যে মা 10 মাস পেটে রেখে সন্তানের লাথি খেয়ে জন্ম দেয়, সেই সন্তান বড় হয়ে মাকে গালি দিলেও কষ্ট লাগে না, হাসি মুখে ভুল করেছে বলে মেনে নিই। যে বাবা ঈদের আগে নিজের জন্য একটা পাঞ্জাবি না কিনে সন্তানের খুশি দেখার আশায় সারাদিন কাজ করে সন্তানদের জন্য ঈদের কাপড় কিনে দেয়, ঈদের দিন ওই পাপা পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরে ঈদ কাটায়, মনে মনে বলে সন্তান বড় হলে আর কষ্ট পাবো না, তখন সে না চাইতেও অনেক পাঞ্জাবি কিনে দেবে। সেই সন্তান কি করেছে জানো? বিয়ের পর বউয়ের ভালোবাসা পেয়ে আমাদেরকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চেয়েছে। কষ্টে বাড়ি থেকে রাতেই বের হয়ে এসেছি, নিজেদেরকে মেরে ফেলতে চেয়েছি এখানে এসে। নীলয় জোরে জোরে হাসতে থাকে। নীলয়ের হাসিতে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে, কিন্তু মাস্কের জন্য এই কান্নাটা কেউ দেখতেই পারছে না। নীলয়ের এমন হাসি শুনে বয়স্ক মা বাবাও হাসতে থাকে। মা হাসতে হাসতে বলে, ছেলের পরীক্ষার ফিসের টাকা নেই, লোকটার গায়ে অনেক জ্বর। ছেলে এসে বলেছিল, মা এইচএসসি পরীক্ষার ফিস দিতে হবে, টাকা লাগবে, কালকে টাকা জমা দিতে হবে, কালকে যেন যাওয়া লাগে না। আমি ছেলেকে বলতে যাব, তোর বাবার গায়ে তো জ্বর, কাজে যেতে পারছে না, এই মুহূর্তে কিভাবে পারবে? কথাটা পুরো শেষ করতে পারেনি, লোকটা বিছানায় শুয়েছিল। উঠে এসে ছেলের মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা যা, বই পড়, চিন্তা করিস না, টাকা কাল পেয়ে যাবি। কই খোকার মা, গামছাটা দাও তো। না চাওয়া সত্ত্বেও সেদিন গামছা এগিয়ে দিতে হয় আমার। খোকা জানেই না ওর বাবা কত কষ্ট করে পরীক্ষার টাকা জোগাড় করেছিল। মা বাবার স্বপ্ন ছেলে বড় হয়ে যেন বাবার মতো কষ্ট না করতে পারে, সুখে থাকতে পারে, সারা জীবন যেন একসাথে থাকতে পারে খোকাকে নিয়ে। সেই ছেলে এখন বড় হয়ে চাকরি পেয়ে বিয়ে করে, আর বউ আসতে না আসতেই মা বাবা হয়ে যায় সবার চোখের বিষ। বইয়ের জন্য এই মা বাবাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। নীলয় বসা থেকে উঠে দাঁড়ালো, মাসুমদের কল দেয়। ডেভিল পোশাক পরে চলে আয়, আমাকে ট্র্যাক করে খুঁজে বের কর। আর শোন, আজ থেকে তোদের নিকনেম কম্পিউটারের ভাইরাসের সাথে মিলিয়ে রাখবি। নীলয় বয়স্ক মা বাবার দিকে তাকায়, বলে, আসুন আমার সাথে। কোথায়? আপনার বাসায়। আপনার গুণধর ছেলের সাথে একটু কথা বলবো, ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে। চলো বাবা। নীলয় বাইকের উপর ওনাদেরকে তুলল। একটানে ঠিকানা অনুযায়ী চলে আসেন বাড়ির সামনে। মাসুমেরাও একই পোশাক পরে চলে আসলো। নীলয় বৃদ্ধা আর বৃদ্ধের হাত ধরে বাড়ির মধ্যে আসলো। আপনারা আগে যান, আমি পিছনে আসি। ওনারা দুজন আগে যেতে থাকে। বাড়ির মেন ঘরে ঢুকতে যাবে তার আগেই একটা মেয়ে এসে জোর গলায় বলতে লাগলো, আপনারা আসছেন? রাতে যখন কাউকে না বলে চলে গিয়েছিলে ভেবেছিলাম আর আসবেন না, অনেক খুশি লাগছিল। আপদ বিদায় হয়েছিল, কিন্তু না,
আপদগুলো আবার আসছে। আপনাদের কি লজ্জা শরম নেই? কতবার বলবো আপনাদের আর দরকার নেই, নিজেদের মতো যেয়ে থাকুক। আপনারা হলেন মেয়েটা হলো এ বাড়ির ছেলে, মানে মিশুর বউ মিম। মিম পুরো কথাটা শেষ করতে পারেনি। নিলয় এসে সজোরে মিমের গালে চড় বসিয়ে দিল। মিম এক চড়ে ঘুরে পড়ে গেল মাটিতে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলে উঠল। নিলয় কোমর থেকে পিস্তল বের করে মিমের দিকে তাক করে ধরে বলে, আর একবার মুখ দিয়ে জোরে আওয়াজ বের কর, তোকে মেরে এই বাড়ির উঠানে আধা গর্ত করে পুঁতে দিব। নিলয়ের হাতে পিস্তল, আর এমন কথা শুনে মিম ভয়ে একদম চুপ হয়ে যায়। তবে চিৎকার শুনে মিশু দৌড়ে আসলো সেখানে। কি হয়েছে মিম? ওগো, তোমার মা বাবা দেখো আমাকে মারার জন্য কোথা থেকে গুন্ডা ভাড়া করে এনেছে। এই ভাই, কে আপনি? আর এমন পোশাকে আসছেন? আপনি আমাকে চেনেন? একটা ফোন কল আপনাকে। মিশুর কথা শেষ হলো না। নিলয় জোরে এক ঘুষি দেয় কপালে। মিশু দেয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে যাবে, মিম ওকে ধরে ফেলে। নিলয় পিস্তল মিশুর বুকে ঠেকিয়ে ধরতেই বৃদ্ধা মা সামনে এগিয়ে এসে বলে, বাবা, আমার ছেলেকে মেরো না, ওর কোনো দোষ নেই, হয়তো আমরাই তাকে ভালোবাসতে পারিনি। আমাকে মারো, তবু ওকে কিছু বলো না। দেখ, এইটাই মা, যে মা তোর মরাটা দেখতে পারবে না বলে আমাকে অনুরোধ করছে, কিন্তু তোর বউ একবারও আমাকে আটকায়নি। শালা, তুই বউয়ের জন্য নিজের মা বাবাকে ফেলে দিয়েছিস রাস্তায়। তোকে তো আমি। বাবা ছেড়ে দাও, ভুলগুলো আমাদের, আমরাই সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারিনি। শোন, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে মা বাবা, আবার তারাই সন্তানকে অবহেলা করে রাস্তায় ফেলে দেয়। ডাস্টবিনের পচা ময়লা আর নষ্ট খাবারের মধ্যে থেকে চিৎকার শোনা যায় কান্নার। সেই ডাস্টবিনে কেবল ময়লা আবর্জনা আর খাবার পড়ে থাকে না, থাকে এক অমীমাংসিত পেট থেকে বের হওয়া সদ্য বাচ্চার আর্তনাদ। তারা মা বাবা নয়, তারা খুনি। বৃদ্ধাশ্রমে কোনো এক বৃদ্ধ পিতা গেটের দিকে রাতের শেষে নতুন সকাল হলেই তাকিয়ে থাকে, মনে মনে প্রতিদিন বলে, এখান থেকে আমার ছেলে একদিন ঠিকই আমাকে নিতে আসবে। কিন্তু সেই সন্তান আর আসে না। আশায় থাকতে থাকতে পিতা মারা যায় একদিন। মারা যাওয়ার আগে একবারও সন্তানের জন্য বলে না, আল্লাহ, আমাকে যতটা আমার সন্তান কষ্ট দিয়েছে, সে যেন এর থেকেও বেশি কষ্টে মরে। পিতা কি বলে জানিস? বলে, আমার সন্তান না বুঝে ভুল করেছে, আল্লাহ তুমি যেন তাকে মাফ করে দাও। আর সন্তান কি করে? বউয়ের কোলে মাথা রেখে পাখা আর এসির বাতাসে শুয়ে থেকে বলে, জান তুমি না খেলে আমি খাবো না। শালা হারামি, সেইগুলো কোনো সন্তান না। এই মেয়ে, আজ যদি তোর বড় ভাই হতাম আমি, আর তোর মা বাবাকে এভাবে বের করে দিয়ে বউকে নিয়ে সুখ খুঁজতাম, তোর কেমন লাগতো? তখন মেনে নিতে পারতি? নিজের বেলাতে কেউ মানতে চায় না, অন্যের বেলাতে বাস ঠিকই খুঁজে দিয়ে আসে। সরি আন্টি, সরি আঙ্কেল, আপনাদের ছেলের গায়ে হাত দেওয়ার জন্য। চলুন, আপনারা আমার সাথে থাকবেন। নিলয় কথাগুলো বলে বয়স্ক মা বাবাকে নিয়ে চলে আসবে, তখনই মিশু ডাক দেয়। দৌড়ে মা বাবার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিলয় সরে আসে সেখান থেকে। মিশু ওর মা বাবার পায়ে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দাও মা বাবা। আরে ওর বোকা ছেলে, তোকে কখন মাপ করে দিয়েছি? বুকে আয় সোনা। মা বাবাকে জড়িয়ে ধরে মিশু। কাঁদতে থাকে ওরা তিনজন। একটু পর দৌড়ে আসে মিম। সেও পা ধরে মাফ চাইতে যাবে, বাবা আটকান। সবাইকে বুকে জড়িয়ে নিয়ে কিছু সময় কাঁদতে থাকে। নিলয় মুচকি হাসে। এবারও ওর হাসি কেউ বুঝতে পারছে না। নিলয় মাসুমদের নিয়ে চলে আসতে যাবে, পিছন থেকে মহিলা ডাক দেয়, এই ছেলে শোনো। তোমার নাম কি? ডেভিল। ডেভিল মানে শয়তান? তুমি কি শয়তান? না, তুমি শয়তান না, তুমি ফেরেশতা। না, আমি ডেভিল। ডেভিলের মনে কোনো দয়া নেই। ডেভিল অনেক খারাপ। আর শয়তান বলেছেন? শয়তান তো মানুষ নিজেই। আল্লাহ শয়তানকে তো পবিত্র রমজান মাসে আটকে রাখে, তবুও তো মানুষ শয়তানকে হার মানাবে এমন কাজ তখনও করে। আমি শয়তান, ডেভিল। কল মি ডেভিল। আসি। ভাই। নিলয় ঘুরে তাকায়। মিম নিলয়কে ডাক দিয়েছে। এমনভাবে ডাকলো নিলয় দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ এমন করে ওর বোন বিথি ডাকে।
বিথি আপার কথা আবারও মনে পড়ল ওর। নিলয় ঘুরে তাকায়। মিম আর মিশু এসে দাঁড়ায়। নিলয়ের পা ধরতে যাবে, নিলয় সাথে সাথেই সরে আসে। এগুলো করার দরকার নেই, ভালো থাকবেন, মাফ করে দিবেন আপনাদেরকে মারার জন্য। না ভাই, ঠিক আছে ভাই, যদি কখনো আপনার উপকারে আসতে পারি সেদিন নিজেকে স্বার্থ মনে করব। উপকার? ঠিক আছে। পৃথিবীর সব মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হয়, বলা তো যায় না কখন কোন মানুষটা নিজের বড় উপকারে কাজে লাগবে। ধন্যবাদ। নিলয় চলে আসে সেখান থেকে। কিছু দূর আসার পর অর্ককে ডাক দেয়। অর্ক, একটা বড় পলিথিন নিয়ে আয়। আচ্ছা, 1 মিনিট। অর্ক 1 মিনিট পর পলিথিন নিয়ে আসলো। নিলয় ওর পিঠে ঝুলানো ব্যাগ থেকে 1 কোটি টাকা বের করে বড় পলিথিনে ঢালল। পলিথিনের সাথে একটা কাগজ আটকে দিল। সেই কাগজে বড় করে লেখা ডেভিল। নে, প্যাকেটটা ওই যে এতিমখানা দেখছিস, ওখানে যেয়ে গোপনে রেখে আয়। অর্ক তাড়াতাড়ি যেয়ে টাকাগুলো রেখে আসে। বাড়ির দিকে আসতে থাকে ওরা। ব্রিজের ওখানে এসে থামলো নিলয়। সিয়াম, মাসুম আর অর্ক এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নিলয় ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কিরে, কিছু বলবি? ভাই, দেখেছি পুলিশেরা ওদের স্যারকে স্যালুট করে পা তুলে কপালে হাত দিয়ে। আমরাও একবার তোমাকে স্যালুট করতে চাই। কথাটা বলেই ওরা 3 জন একসাথে স্যালুট করলো। নিলয় শব্দ করেই হাসতে থাকে। ওরা 3 জন এমন কিছু করবে নিলয় বোঝেনি। নিলয় হাসতে হাসতে বলে, স্যালুট করলি কেন? এই যে তুমি নামের ডেভিল হলেও কিছু কাজ অ্যাঞ্জেলের মতো। তুমি দেখো তোমার পাশে একদিন এমন কিছু লোক দাঁড়াবে যাদের ভালোবাসা পেয়ে তুমি হয়তো সত্যি মানুষের মতো দেখতে অ্যাঞ্জেল হয়ে যাবা। হয়েছে, চল এবার বাড়িতে যাই। নিউজ চ্যানেলে ডেভিলকে নিয়ে খবর প্রচার করা হচ্ছে। সেদিকে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। নিলয় ভার্সিটিতে আসে। শহীদ মিনারের সিঁড়িতে এসে বসে ও বই বের করে পড়া শুরু করবে, তখনই রিয়াদ এসে দাঁড়ালো সামনে। কি মামা, আজ একা কেন? তোমার হিরোইন কোথায়? ভাই, আমি পড়ছি, আমাকে জ্বালাতন করবেন না। ওমা, তাই নাকি? বাবু, তুমি পড়ছো? আহারে। দেখুন, আপনারা প্রতিদিন আমার সাথে এমন কেন করেন? কেন করি? কারণ তোমার সাথে এমন করতে আমাদের ভালো লাগে বেবি। আমাকে কখনো জ্বালাবেন না। ওমা, তাই? শালা, তোকে র্যাক দেব এখন। না করলে তোকে এমন কাজে ফাঁসাবো কখনো আর ভার্সিটিতে আসতে পারবি না। না না, আমি রাজি, বলুন। আজকে স্যারের পিছনে যে জোরে একটা হাত দিয়ে কক মারবি। এ চান্দু। কেন করবে সে? তোরা আবার ওকে জ্বালাচ্ছিস? আমি কিন্তু তোদেরকে, সামনে থেকে যা। রিয়াদেরা পিছনে তাকায়। নেহা এসেছে। রিয়াদরা চলে যায়। তবে যাওয়ার আগে নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় নেহাকে দেখে মুচকি হাসলো। নেহা নিলয়ের পাশে এসে বসলো। তুমি এসেছো? আমি ভাবলাম হয়তো তুমি আর আসবে না। কেন আসবো না? না মানে, তোমার ভাইয়া তোমাকে যেভাবে নিতে এসেছিল, ভয় পেয়েছিলাম, না জানি তোমাকে আটকে রাখে কিনা। তুমি পুলিশ, লোকজন এসব ভয় পাও। পাই। কেমন যেন হয় আমার। জানো নিলয়, আমারও না এমন ভয় করে, রাগ হয় খুব। ভাইয়া শুধু মেয়র না, সে একজন মাস্তান। আর এই জন্যই আমি ভাইয়ার সাথে থাকি না। কি? মাস্তান? নিলয় কথাটা বলেই অজ্ঞান হয়ে নেহার কাঁধে মাথা রেখে দেয়। নেহা ভ্যাবাচাকা খেয়ে বুঝতে পারে না এখন কি করবে। নেহা বুঝেনি নিলয় এমন মাস্তানের কথা শুনে এতটা ভয় পাবে। কোনো রকম ধাক্কা দিয়ে নিলয়কে ডেকে তোলে নেহা। নিলয় বলে, মাস্তান চলে গেছে? এই ভিতু ছেলে, মাস্তান কোথা থেকে আসবে? আমি তো এমনিই বললাম। তুমি এমন ভয় পাও, কে জানতো? সেদিন রাতে তো ভালোই ফাইট করলা, ভাবলাম তুমি কত সাহসী। না মানে, মাস্তানের বোন তুমি। তোমার ভাই যদি শোনে আমি তোমার সাথে লাইন মারছি, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে। যাই বাবা, ক্লাসে যাই, আমার এসবের দরকার নেই।
নিলয় কথাগুলো বলে উঠে চলে গেল। নেহা নিলয়ের শেষ কথাগুলো শুনে পিছন থেকে ডাকতে থাকে, এই নিলয় শোনো, দাঁড়াও বলছি, নিলয়। কিন্তু নিলয় দাঁড়ায় না, সে চলে যেতে থাকে। নেহা পিছন পিছন যেতে যেতে ভাবে, নিলয় কি আমার সাথে লাইন মারে? তাহলে কেন বলে না? বান্দর ছেলে। আচ্ছা, নিলয় কি বোঝে না আমি ওকে পছন্দ করি? নেহা আর নিলয় একসাথে ক্লাসে প্রবেশ করল। মিলন সাকিবকে ফোন করে, ভাই, নেহা ম্যাম আর নিলয়ের মধ্যে রিলেশন আছে। কি? তুই কিভাবে বুঝলি? নিলয় নেহা কাঁধে মাথা রেখে বসেছিল, নেহা হাসছিল, নেহা ম্যাম নিলয়ের পেছনে দৌড়াচ্ছিল। এমনটা হয় একটা রিলেশনের মধ্যে থাকলে। অর্ডার দেন ভাই, ওকে ক্লাসে গিয়েই পিটিয়ে আসি। কি হিরোর মতো কথা। হারামি, ভার্সিটিটা তো আমার আন্ডারে। তুই আমার লোকে ক্লাসে যে স্টুডেন্ট খেলাবি, বেঁচে ফিরতে পারবি তো? সব সারা থেকে শুনি নেই। আচ্ছা ভাই, আমি এখন থেকে ওদের প্রেম করা দেখব। ওই চুপ কর, চলে আয় ওখান থেকে। মিলন ফোন কেটে দিল। নিলয়ের উপর কড়া নজর রাখছে ওরা। এদিকে সিভিল ড্রেসে থাকা পুলিশ লাবণ্য ম্যামকে কল দেয়। উনি রিসিভ করলেন। ম্যাডাম, আপনি যে নিলয় নামের ছেলেটার ওপর নজর রাখতে বলেছিলেন, ছেলেটা বেশ হামাগুয়া ভিটু টাইপের। ভার্সিটির কয়েকটা ছেলে নিলয়কে রোজ বিরক্ত করে। নিলয় ভয়ে কিছুই বলে না, চুপচাপ সহ্য করে। দাদার মাকার ছেলে হলে যা হয়। আর কিছু? সাকিব স্যারের বোন ওর গার্লফ্রেন্ড। কি শিওর? দুজন রিলেশনে আছে। ম্যাডাম, আমি কি এখান থেকে ওদের প্রেম করা দেখব? শাট আপ, চলে আসো সেখান থেকে। আর নিলয় কোথায় থাকে খোঁজ নাও। ওকে ম্যাডাম। মিলন আর পুলিশের লোক চলে যায় ভার্সিটি থেকে। নিলয় একটা বেঞ্চে যেয়ে বসলো। নেহা ওর পাশাপাশি বেঞ্চে বসে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহা মনে মনে এমন ইনোসেন্ট একটা ছেলেকেই খুঁজেছে, এমন কাউকেই সে নিজের করে চেয়েছে। পেয়ে গেছে, এবার নিজের কাছে রাখার পালা। স্যার ক্লাসে আসলেন। সবাই ক্লাসে বসে আছে। নেহা মাঝে মাঝে নিলয়ের দিকে তাকাচ্ছে, নিলয়ও আর চোখে তাকাচ্ছে নেহার দিকে। ফরহাদ স্যার আসলেন। সবার সাথে টুকটাক কথা বলে উনি স্টাডি শুরু করলেন। নিলয়কে উঠে দাঁড়াতে বলে, নিলয় দাঁড়াও। জি স্যার। তুমি কি সবসময় পড়াশোনা করো? না স্যার। তাহলে এত কিছু কিভাবে জানো? এমনিতেই পারি, কম্পিউটার সংক্রান্ত সব আমার জানা। গুড। তাহলে বলো তো, পৃথিবীতে প্রথম কোন কম্পিউটারে স্টোর প্রোগ্রামে কনসেপ্ট ব্যবহার করা হয়? ইডিএসএসি প্রথম স্টোরেজ প্রোগ্রামের ধারণা দেন জন নিউম্যান। বুঝতে পারছি নিলয়, তুমি জিনিয়াস। ক্লাস শেষ হয়। নিলয় বের হয় ক্লাস থেকে। অর্ক, মাসুম আর সিয়াম আসে নিলয়ের কাছে। নিলয়কে সালাম দিয়ে অর্ক বলে, নিলয় ভাই আমাদের ভাবি নাকি? দেখতে কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাট তোমাদের তো চিনলাম না। আমি অর্ক, ও মাসুম আর ও সিয়াম। নিলয় ভাই আর আমরা মিলে একটা বাড়িতে ভাড়া থাকি, মানে এক বাড়িতে 4 জন সদস্য। এই, উনি তোদের ভাবি না? সে আমরা জানি, তুমি লজ্জা পাচ্ছ তাই বলছো না? তোরা যা এখান থেকে, না হলে। আচ্ছা যাচ্ছি, টাটা ভাবি। ভাইয়াকে দেখে রাখবেন, উনি কিন্তু 1 নম্বরে গেট আপ। তবে রে। ওরা 3 জন দৌড়ে চলে যায়। নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ালো। স্যারহাকে দেখে নিলয় বলল, ওরা মজা করছিল, কিছু মনে নিও না। ওদেরকে তাড়ালে কেন? কত সুন্দর করে ভাবি ডাকছিল। তুমি রাগ করো নি? না, রাগ করব কেন? তুমি তো আমাকে পছন্দ করো, আমিও করি। বুঝলাম। আচ্ছা আসি। ওই কোথায় যাও? আমি কিন্তু তোমাকে ভালোবাসি নিলয়। নিলয় দাঁড়িয়ে পড়ে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের চোখের দিকে তাকায় নেহা। নিলয় চুপটি করে চেয়ে আছে নেহার মুখের দিকে। নেহা নিলয়ের হাত ধরল। নিলয় কেমন যেন অন্যরকম এক অনুভূতিতে কেঁপে উঠল যেন। চোখ বন্ধ করতেই নিলয়ের মনে পড়ল, শালা লুজার, খ্যাত গার্লফ্রেন্ডের দামি গিফট দিতে পারিস না, আবার আসিস বার্থডে পার্টিতে? বের হ শালা, যাওয়ার আগে খেয়ে যাস। নিলয় নেহা থেকে হাত ছাড়িয়ে নিল। নিদার কথাগুলো মনে পড়েছে ওর।
নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিলয়, প্রতিটা মেয়ে যাই করুক একজনকে খুব করে ভালোবাসে, সেই একজনটা আবার মেয়েটাকেই কষ্ট দেয়। এমনটা কেন হয় কি জানো? হয়তো এটা ভালোবাসার কোনো সমীকরণ মাত্র। একটা মেয়ে তার প্রিয় মানুষকে ঘিরে থাকে ছোট ছোট চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। তোমাকে ঘিরে আমার ভাবনাগুলোর পরিধিটাও বিশাল, কেমন যেন পাগলাটে টাইপ। শোনো না, রোজ রাতে তোমার বুকে মাথা রেখে টিপ টিপ শব্দ শুনে ঘুম পাড়ার জন্য তোমাকে চাই। আমার শীত করবে, তুমি গায়ে কাঁথা জড়িয়ে দিতে চাইবে, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে শীত উপভোগ করার জন্য তোমাকে চাই। এক ছাতার নিচে বর্ষণ মুখর দিনে দুজনে ভিজে যাওয়ার ভয়ে একসাথে জড়াজড়ি করে হাঁটতে চাই তোমার সাথে বেশ কিছুটা সময়। তারপর দূরে যেয়ে ছাতা উড়িয়ে দিয়ে একসাথে হাত ধরে ভিজতে চাই। দামি রেস্টুরেন্টে বিশাল দামের খাবার চামচ দিয়ে খেতে চাই না, রাস্তার পাশের হোটেল থেকে গরম গরম মাংসের সাথে সাদা ভাত হাত দিয়ে খাওয়ার জন্য পাশে তোমাকে চাই। বাইকের পেছনে বসে তোমাকে আঁকড়ে ধরে লং ড্রাইভে যেতে চাই না, রিক্সা কিংবা সাইকেলে তোমার খুব কাছে বসে আমার এলোমেলো চুল তোমার মুখের উপর পড়বে, তুমি সেগুলো সরিয়ে দিবে। আমি ইচ্ছে করে তোমার মুখে আবার আমার চুল ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে চাই। পাস্তা কিংবা বার্গার খাওয়ার ইচ্ছে নেই, চটপটি আইসক্রিম আর ফুচকা খাওয়ার জন্য তোমাকে চাই। নিলয়, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে খারাপ লোকদের সাথে, সেদিন তুমি বলেছিলে বাংলা সিনেমার মতো ওড়না ছেড়ে দিতে হবে না। সেদিন তোমার কথা শুনে বুঝেছিলাম তুমি ইউনিক একজন। তোমার সাথে কথা বলা, বন্ধুত্ব সব মিলিয়ে যেন আমি পেয়েছি বিশাল কিছু। ভালোবাসি তোমাকে, ভালোবাসবে আমায় বলো? নিলয় কোনো কথা বলল না, চোখে হঠাৎ তোর পানি আসা শুরু করেছে। নিলয় নেহার সামনে থেকে দৌড়ে চলে যায়, একবারও পিছনে তাকায় না। নেহা পোকার মতো তাকিয়ে আছে নিলয় চলে যাওয়ার দিকে। নেহা অনেকটা আশা নিয়ে নিলয়কে ওর মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলেছে, কিন্তু নিলয় কল্পনাতেও নীরাকে পেয়েছে। নীরার ধোকাটা ওর সামনে এসে নেহা থেকে নিজেকে দূরে ঠেলে দিয়েছে। বারবার ওর মনে হয়েছে নীরার মতো যদি নেহা এমন করে। না, আমি চাই না আর জড়াতে কারো সাথে। নারী মানেই ধোকাবাজ। ক্যাম্পাস থেকে বের হতেই নিলয়ের কারোর সাথে যেন ধাক্কা লাগে। নিলয় ছিটকে পড়ে যায়, তাকিয়ে দেখে লাবণ্য রাস্তার পাশেই পড়ে আছে। নিলয় তাড়াতাড়ি লাবণ্যের চশমাটা হাতে দিয়ে লাবণ্যকে টেনে তুলে লাবণ্যর দিকে চশমা বাড়িয়ে কাঁদো কাঁদো ভীতু গলায় বলল, সরি ম্যাম, আই এম সো দুঃখিত। না মানে আমি ইচ্ছে করে করিনি, আমাকে প্লিজ থানায় নেবেন না। আমি ধাক্কা দিতে চাইনি, আপনি সামনে আসলেন। আসলে না মানে আমি সামনে এসে গিয়েছিলাম। সরি ম্যাম, আর কখনো আপনার সামনে আসবো না। কথাগুলো নিলয় এতটা ভয় নিয়ে বলা শুরু করেছে, লাবণ্য নিলয়ের এমন বাচ্চামো দেখে হেসে ফেলে। নিলয় কান ধরে দাঁড়ায়, ইনোসেন্ট মুখ করে লাবণ্যের দিকে তাকিয়ে আছে। লাবণ্য তাকিয়ে কেমন যেন মায়া হলো নিলয়ের উপর। বেচারা ইনোসেন্ট ছেলে। কান ধরছো কেন? ছাড়ো, লোকজন দেখছে আর ভাবছে আমি তোমার গফ। তুমি এসে কান ধরে সরি বলছো, ছাড়ো কান। ও সরি। আবার সরি কেন? কান ধরার জন্য। বুঝলাম। সরি। আবার সরি। ধাক্কা দেওয়ার জন্য। কিন্তু আপনি এমন কোমল কেন? আপনার পুলিশের চাকরি করা মানায় না। তাই নাকি? তাহলে কি করতে মানায় শুনি? বয়ফ্রেন্ডের সাথে সারাক্ষণ ঘোরাঘুরি করা। পুলিশে থেকে মনে হয় না ভয়ে কোনো ছেলে প্রপোজ করেছে। একটা প্রেম করেন, হেব্বি হবে। আর তোমার মতো সে এসে কান ধরুক, সরি বলুক। না মানে আসি। আর সরি ধাক্কা দেওয়ার জন্য। এখানে বেশিক্ষণ থাকলে পুলিশ এসে ধরে নিয়ে খুব মারবে। ওনাদের অফিসারকে ধাক্কা দিয়েছি, বাবা গো পালাই। নিলয় দৌড়ে চলে যায়। লাবণ্য হাসতে থাকে। ছেলেটা কি অদ্ভুত মায়াবী। এমন ছেলে প্রিয় মানুষ হলে খারাপ হয় না? ধুর, কি সব ভাবছি আমি।
লাবণ্য কথাগুলো ভাবতে ভাবতেই চলে যায়। নিলয় বাড়িতে চলে আসলো। রুমে এসে ফ্যানের নিচে বসলো ও। ভাই কি হয়েছে? কিছু না, প্রেমের চক্করে ফেলে এসে বলিস কি হয়েছে? কিভাবে বুঝলি তোরা? ভাই তুমি টেকনোলজি আর মাস্তানি মাইন্ড গেমার হলেও প্রেমের অর্ধে কিন্তু তুমি খুব কাঁচা। আসো প্রেমের আইসিডি শেখাই। পিটানি খাবি তুই? যা, সামনে থেকে যা। মাস্তানদের প্রেমিকা হলেও হতে পারে, কিন্তু হ্যাকারদের কোনো প্রেমিকা থাকতে নেই। আচ্ছা, তাহলে কাজের কথা বলো। ব্যাংক থেকে টাকা উঠাতে হবে, এজন্য আমাদের ছোট একটি অ্যাকাউন্ট হ্যাক করতে হবে, যে অ্যাকাউন্টে অল্প কিছু টাকা থাকবে। যেন সেই অ্যাকাউন্ট সক্রিয় করে আমরা আমাদের সব টাকা ওই ছোট অ্যাকাউন্টে লঞ্চ করে বের করে নেব। হ্যাকিংয়ের অনেক পর্যায় আছে, তবে অ্যাকাউন্ট হ্যাক যেমন ব্যাংক, ফেসবুক, মেল ইত্যাদি। অ্যাকাউন্ট হ্যাক তোদের পরে বলবো। ফেসবুক কিভাবে হ্যাক করি সহজেই বলি। আগে তো অনেক বলেছি, এবার আরও সহজ করে দিচ্ছি। প্রথমে ওই আগের কাজগুলো সম্পূর্ণ করবি, এরপর ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে জানতে হবে। ব্রুট ফোর্স হলো কোনো সিস্টেমের লগ ইন প্যানেলের ইউজার আইডি এবং সম্ভাব্য পাসওয়ার্ড একে একে এন্টার করে তাতে লগ ইন করার চেষ্টার নামই ব্রুট ফোর্স অ্যাটাক। মূলত এমন ব্রুট ফোর্স অ্যাটাক সময় সাপেক্ষ এবং অনিশ্চিত সম্ভাবনাময়, তথাপি এমন অ্যাটাক রুখতে ক্যাপচা অপশন রাখা হয়, যাতে কোনো প্রোগ্রাম ওই সিস্টেমে রোবোটিকভাবে অ্যাটাক করতে না পারে। কম্পিউটার হতে ব্রুট ফোর্স অ্যাটাক দিতে ব্যক্তির আলাদা সফটওয়্যার বা এর পাশাপাশি লিনাক্স ব্যবহার করা লাগবে, আর অ্যান্ড্রয়েডের টার্মিনাল ব্যবহার করা যাবে। ব্রুট ফোর্সের সফল হওয়া নির্ভর করে পাসওয়ার্ড লিস্টের উপর, তাই অটোমেটিক ব্রুট ফোর্সের চেয়ে কাস্টম পাসওয়ার্ড লিস্ট, ক্রিয়েট পাসওয়ার্ড বাই অ্যানালাইসিস অফ ভিকটিমস, নেচার অ্যান্ড বিহেভ তৈরি করে ম্যানুয়াল ব্রুট ফোর্স অ্যাটাক দিলে সফলতার সম্ভাবনা 90% বেড়ে যায়। তবে মজার ব্যাপার হলো ব্রুট ফোর্স নিয়ে ফাজলামি করা। যেমন ধরা যায় হ্যাকার করিমের ফেসবুক আইডি হ্যাক করতে চায় এবং মনে মনে তার আইডির পাসওয়ার্ড ধরল আই লাভ ইউ। এবার লগ ইন করে দেখলে সেটা 99.9% সম্ভাবনা থাকে না, হ্যাকার ফেল হবে। তবে এই আই লাভ ইউ লেখাটি যে জগতে কারোরই পাসওয়ার্ড নয় এমনটা তো নিশ্চিত করে বলতে পারে না, কারো না কারো আইডির পাসওয়ার্ড এমন হয়। তাই একই পাসওয়ার্ড কন্টেন্ট রেখে বিভিন্ন আইডিতে তার আইডি কোড দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক দিলে হ্যাক করার বিষয়টা কিছুটা সহজ হয়। তবে এক্ষেত্রে কমন ওয়ার্ড হলো অ্যাটাকিং পাসওয়ার্ড এবং আইডি কোড লিস্ট হলো টার্গেট অ্যাকাউন্টের সমন্বয় মাত্র। মনে রাখিস, হ্যাকিং কখনো মনের অহংকারে থাকে না, হ্যাকিং থাকে মাথার ব্রেইনে, আর সেটা হলো মাইন্ড গেম। বুঝছিস? চল এবার টাকা তোলা যাক। সন্ধ্যা হয়েছে। একটি সাদা রঙের মাইক্রো এটিএম ব্যাংক থেকে অনেকটা দূরে এসে থামে। নিলয় গাড়িতে বসেই একটা অ্যাকাউন্ট হ্যাক করে কার্ড বের করে নিল। এখন সেই কার্ড অনুযায়ী টাকা তোলা হবে, কিন্তু নাম্বার চেঞ্জ করা যাবে না। মানে কার্ডের সাথে সংযুক্ত অ্যাকাউন্ট নাম্বারের সাথে অ্যাড করে ফোন নাম্বার রাখা হয়। সেই নাম্বারে যত বাড়ি টাকা তোলা হবে তত বাড়ি মেসেজ যাবে। কত টাকা তোলা হয়েছে সে সবেরই, যেমনটা বিকাশ অ্যাপস বা নাম্বারে দেখা যায়। নিলয় সব কিছু রেডি করেছে। এবার মাসুমের কাজ। মাসুম ওই সিমে থাকা সব ধরনের অফিসিয়াল মেসেজ আসা অফ করার জন্য কাজ করতে থাকে। 15 মিনিট পর মাসুম সেই নাম্বারে থাকা যাবতীয় অফিসিয়াল বা নাম্বার মেসেজ অফ করে দিল। নিলয় সন্ধ্যা হওয়া অবধি অপেক্ষা করছে। নিলয় বলল, সিয়াম, গাড়ি থেকে নেমে দেখ আশেপাশে কয়টা সিসি ক্যামেরা আছে। ওকে ভাই। কিছু সময় পর সিয়াম আসলো, গাড়িতে ঢুকে বলল, ভাই, ব্যাংকের সামনে সহ আশেপাশে মোট 3টে সিসি ক্যামেরা আছে। নিলয় বলল, আচ্ছা ওয়েট কর। সিয়াম ল্যাপটপ নিয়ে বস, কোড আসলেই 5 সেকেন্ডের মধ্যে খালি করে পাতিয়ে সাবমিট দিবি। মনিটরিং তোর স্ক্রিনে শো করবে। নিলয় আরও একটি ল্যাপটপ অন করলো। ফ্লাই ড্রোন সেটের দিয়ে ল্যাপটপে তার অবস্থান দেখতে থাকে। ক্যামেরার পাশে ড্রোন যেয়ে নিজের কাজ করতে থাকে। ড্রোন নিয়ন্ত্রণ করছে নিলয় আর কোড পাঠাচ্ছে সিয়াম। এভাবে এটিএম ব্যাংকের মেশিনের কাছে যায় ড্রোন। সেখানে থাকা মেশিনের উপর আর পিছনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিয়ে নিলয় ফুটেজ বদলাতে থাকে। অর্ক, যা কানে ব্লুটুথ গুজে যা, আমি কলে থাকছি, তোকে বলে দেব কি কি করতে হবে। ওকে, যাচ্ছি। 1 মিনিট, এখানে দেখ লম্বা চুল আর দাড়ি রাখা আছে।
মুখে আর মাথায় দিয়ে নে। শার্ট ইন কর। তোর ব্যাগে দেখ কোটও আছে, চেয়ারের নিচে শু আছে, সব কিছু পরে নে। একদম ভদ্রলোকের মতো হয়ে যা। মনে হচ্ছে সামথিং একটা ব্যাপার হতে পারে। অর্ক গাড়ি থেকে বের হয়। ক্যামেরাতে কাউকেই আর রেকর্ড করছে না, তবে ব্যাংকের মধ্যে তাকে এডিটরে গ্রাফিক্স শো হচ্ছে। মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, গাড়ি চলছে, সব স্বাভাবিক আছে। কিন্তু ওরা কেউ জানে না ক্যামেরা হ্যাক করা হয়েছে। ক্যামেরা এখন কোনো কিছুই রেকর্ড করছে না। অর্ক টাকা বের করার মেশিনের সামনে এসে দাঁড়ালো। ভাই সিকিউরিটি গার্ড আছে, বলছে ব্লুটুথ নিয়ে ঢোকা যাবে না, আর ওদের কাছে ক্যামেরা আমরা ছবি তুলে নিয়েছি। আচ্ছা ব্লুটুথ জমা দে। তোর ব্লুটুথের নাম্বার ভার্সন 43CH। এরপর তুই ভিতরে ঢোক। ছবি তুলছে তুলুক, ব্যাপার না। ভিতরে ঢুকে পকেট থেকে ফোন বের করবি। বাম পাশের পকেটে একটা সাদা কাগজ দেখবি, ওটা টাকা তোলার পরেই ফেলে দিয়ে আসবি। তারপর নিজেই বুঝতে পারবি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। অর্ক ভিতরে ঢুকলো। মেশিনের সামনে যেয়ে অর্ক ফোন বের করলো। সেখানে একটি মেসেজ, পাসওয়ার্ড 0988765, টাকার পরিমাণ 3 কোটি টাকা। অর্ক টাকার অ্যামাউন্ট পাতিয়ে পাসওয়ার্ড দিয়ে মেশিন থেকে টাকাগুলো বের করে। টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে অর্ক বের হতে যাবে, তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। অর্ক ব্যাংক থেকে কিছুটা দূরে চলে এসেছে। শিট, এই ব্যাংকে কোটি টাকা বের করার সিস্টেমে অ্যালার্ট অ্যালার্ম রেখে দিয়েছে। যে কোটি টাকা তুলবে তাকে চেক করে ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করবে, কেন তুলছে টাকা। সঠিক খাজনার হিসেব দিয়েই তবে টাকা নিয়ে যেতে পারবে। নিলয়ের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু অর্ক ততক্ষণে গাড়ির কাছে দৌড়ে চলে এসেছে। অর্ক গাড়িতে উঠতেই নিলয় গাড়িতে জোরে টান দিল। পুলিশেরা গাড়ির বর্ণনা অনুযায়ী ফোন করলো কন্ট্রোল রুমে। সাথে সাথেই লাবণ্য খবর পেয়ে বের হয়। নিলয় বলল, তোরা 3 জন ডেভিল পোশাক পরে নে, টাকার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিস। নিলয়ের কথা মতো ওরা 3 জন ডেভিল স্যুট পরে নিল। নিলয় পিছনে তাকায়, দেখে কেউ এখন ফলো করছে না। সিয়ামদের গাড়ি থেকে নামতে বলে নিলয়। ওরা 3 জন নেমে চলে যায়। নিলয় গাড়ি চালাতে থাকে। গাড়িতে থাকা সব ল্যাপটপ অ্যাক্টিভ ভাইরাস সিস্টেমে অ্যাডজাস্ট করে নিল। ভাইরাসটার নাম ট্রোপোজিন, যা সব মনিটরকে ব্লাস্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। ভিতর থেকে আইসি সহ সবটাই পুড়িয়ে দিতে পারে। নিলয় ভাইরাস অ্যাক্টিভেট করে গাড়ি চালাতে থাকে। অর্ককে ফোন দেয়। অর্ক, একটা ভাঙা বা নষ্ট সাইকেল ম্যানেজ করে একটা পুকুরের কাছে আয়। আমি লোকেশন বলে দিচ্ছি, পুলিশ আমার পিছনে। চিন্তা নেই, যেটা বলছি সেটা খুব তাড়াতাড়ি কর। তুই না জানানো অবধি আমি পুলিশকে বিজি রাখছি। অর্ক বাড়িতে পৌঁছে একটা সাইকেল ম্যানেজ করে। ছোট কিপআপ ভ্যানে সাইকেলটি নিয়ে নিলয়ের ঠিকানা অনুযায়ী রেখে দিয়ে আসলো। অর্ক নিলয়কে জানায় সাইকেল জায়গা মতো আছে। নিলয় মেন রাস্তার পাশে একটি পুকুর, সেই পুকুরের চারপাশে বিশাল ঝোপ। নিলয় ওই ঝাঁপে লাফ দিয়ে গাড়িটা পুকুর পাড়ের গাছের সাথে ধাক্কা খাওয়ায়। তবে ধাক্কাটা খাওয়ানোর আগে ভাইরাসের সংস্করণ 100% হয়ে যাওয়ায় নিলয় ইন্টার প্রেস করে। সাথে সাথে গাড়িসহ ল্যাপটপগুলো ব্লাস্ট হয়ে যায়। নিলয় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার ফলে ওর হাত অনেকটাই কেটে যায়, কিন্তু ওর পাশেই ছিল ভাঙা সাইকেলটি। নিলয় লাথি দিয়ে ঝোপের মধ্যে সাইকেলটি ফেলে দিয়ে রাস্তার এক পাশে পড়ে থাকে। 1 মিনিটের মধ্যেই সেখানে পুলিশ আছে। এসে দেখে গাড়ি ব্লাস্ট হয়ে আছে। লাবণ্য দেখে সাইকেলের পাশে একটি ছেলে পড়ে আছে। লাবণ্য দৌড়ে যায়। তারপর